আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিজিএস সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত আজকের এই ওয়েবিনারে। আমাদের সাথে আজকে কথা বলার জন্য যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মাজেদ। হি ইজ আ ফর্মার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ and also he is the ex-chairman of National Board of Revenue. Assalamu alaikum, Dr. Mazid, how are you? Fine, I'm fine. আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, আমরা সকলে অবগত আছি যে করোনা মহামারীতে বর্তমানে সারা পৃথিবীতে যেই স্থিতি অবস্থা বিরাজমান করছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে আজকে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের সাথে প্যানেলে পরবর্তীতে আরো যোগদান করবেন ডক্টর মনজুর চৌধুরী, হু ইজ অ্যাক্টিং চেয়ারম্যান অফ সিজিএস। তো সেই ক্ষেত্রে ডক্টর মাজিদ, আপনার কাছে আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে জীবন এবং জীবিকার যে বিষয়টি নিয়ে আমরা সবাই আলোচনা করছি। আপনি জানেন যে সামনে কোরবানির ঈদ আছে, সেখানেও কিছু বিষয় নিয়ে বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্রপত্রিকায় এবং সবার মধ্যেই কিন্তু একটা বিষয়ে আলোচনা হচ্ছে যে এই যে আমাদের অর্থনৈতিক মন্দ অবস্থা এবং এর সাথে আমাদের জীবন এবং জীবিকার যে বিষয়টি, এর মধ্যে একটা রাইট ব্যালেন্স করতে যে কি আমরা সামর্থ্য হচ্ছি। যেখানে উন্নত দেশগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু তাদের অর্থনৈতিক যে মন্দ অবস্থা ছিল, সেখান থেকে কিন্তু এই প্যান্ডেমিকটাকে তারা এটার সাথে ট্যাকেল করে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। সেদিক থেকে আমরা কতটুকু কি করতে পারছি, আমাদের বাজেট সংক্রান্ত বিষয়ে আমরা আজকে আপনার সাথে কথা বলবো। এর পাশাপাশি যেহেতু আপনি এনবিআর এর এক্স চেয়ারম্যান ছিলেন, রেভিনিউ কালেকশনের বিষয়ে আমরা কথা বলবো এবং আরো অন্যান্য যে সমসাময়িক বিষয়গুলো আছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এবং আমরা যদি অনুষ্ঠানটি শুরু করতে পারি, যেটা দিয়ে আমি একদম প্রথমেই বললাম যে জীবন এবং জীবিকার যে বিষয়টি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে বিরাজমান, সেই দৃষ্টিকোণ থেকে আপনি আপনার মতামতটি যদি আমাদের সাথে শেয়ার করুন প্লিজ। ধন্যবাদ আহসান, এবং আমি প্রথমেই বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সেন্টার ফর গভর্নিং স্টাডিজে, কারণ সিজিএস সাম্প্রতিককালে বেশ কিছু বিষয়কে একীভূত করে এই ওয়েবিনার সেমিনারের আয়োজন করেছেন। আমি এটাকে খুব স্বাগত জানাই, কেননা আমাদের মধ্যে খুব খোলামেলা আলাপ হওয়া দরকার, বোঝা দরকার। কেননা যেহেতু আমাদের দেশে এই মুহূর্তে একটি ঠিক মানে বিশেষভাবে সংসদ যারে বলে, পূর্ণাঙ্গ সংসদ যারে বলে, সেই অধিবেশন করা যেহেতু সম্ভব হচ্ছে না, হয়নি। যেমন এবার বাজেট বানানোর আগে ভালো করে গণ আলোচনা করা সম্ভব হয়নি। এই ধরনের অনেক বিষয় সীমাবদ্ধতার কারণে, যে সীমাবদ্ধতাগুলো করোনা নিজেই সৃষ্টি করে দিয়েছে আমাদের জন্য, সেই সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে আমাদের মধ্যে আলোচনা, পর্যালোচনা এগুলো হওয়া দরকার টু গেট দ্য ডিরেকশন অফ ফিউচার অ্যাক্টিভিটিস। তো সেই কারণেই আমি মনে করি আজকের এই আলোচ্য বিষয় এবং কিভাবে ট্যাকেল করা যাচ্ছে বা যাবে, সেই বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বটে। আপনি যেমনটি বলেছেন, এবং স্বাভাবিকভাবেই আমরা আলোচনাটা এভাবেই শুরু করতে পারি যে এই মুহূর্তে যেমন আজকের এই 12ই জুলাই দুপুর 12টা 5 মিনিটে আপনার বিশ্বের 5,64,485 জন ব্যক্তি মারা গিয়েছেন, ইনক্লুডিং বাংলাদেশের 2,305 জন, এবং 126,83,884 সারা ওয়ার্ল্ডে অ্যাফেক্টেড হয়েছেন। তার ভিতরে বাংলাদেশে হচ্ছে 1,81,129 জন। এই যে ফিগার দুটো, এটার থেকেই এটা বোঝা যাচ্ছে। এবং গতকালই সারা বিশ্বে জন হপকিন্সের এবং অন্যান্য প্রতিষ্ঠানের ফ্যাক্ট ফিগার অনুযায়ী গতকালই সারা বিশ্বের সবচাইতে বেশি সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা দেখা গিয়েছিল। অর্থাৎ আমরা একটা ভালো রকম একটা পিক পিরিয়ডে আছি। কোনো কোনো দেশ হয়তো আপাতত মনে হচ্ছে কিছুটা স্বাভাবিক অবস্থায় আসছে বলে মনে করছে, কিন্তু আসলে তা নয়। এটা ঘুরে ফিরে আপনার এই বিষয়টাকে করছে, এবং করোনা তার ভুল পাল্টাচ্ছে, তাকে নিয়ে গবেষণার শেষ নাই।
এখন শোনা যাচ্ছে সে বায়ুবাহিত হতে পারে বা হচ্ছে। এই ধরনের নানান ধরনের পরিস্থিতিতে বাংলাদেশ এই মুহূর্তে বিদ্যমান, এবং ঠিক এই সময় আমাদের যে অর্থনৈতিক যে বিভিন্ন ধরনের কর্মসূচি, কর্মকাণ্ড, পরিকল্পনা আমরা নিচ্ছি, এবং সামনে আপনি বলেছেন যে ঈদুল আজহার যে বিষয়টাও আসছে, এর সবকিছু মিলিয়েই আমাদের আলোচনাটা যদি আমরা কেন্দ্রীভূত করতে পারি তাহলে আশা করি আমরা ভালো পাবো। সারা ওয়ার্ল্ডে এই এই যে করোনার যে প্রাদুর্ভাব এবং এর যে পরিভ্রমণ সারা বিশ্বে, চীন থেকে শুরু করে অন্যান্য দেশে, এটার প্রেক্ষাপটটা ভালো করে যদি বোঝা যায়, সেটা সোম নমস্কি, তিনি আমেরিকান দার্শনিক এবং ভাষাতত্ত্ববিদ, 90 বছর বয়স তার। তিনি গত 23শে এপ্রিল তার নিজেই আইসোলেশনে ছিলেন, এই মুহূর্তে তিনি অবশ্য ভালো হয়ে গেছেন। তো যাই হোক, আইসোলেশন থেকে তিনি একটা সাক্ষাৎকারে পরিষ্কার বলেছেন যে রাজনৈতিক একটা দ্বিধাদ্বন্দ্ব বা দ্বন্দ্ব, এই বিষয়টা করোনাকে এই সারা বিশ্বে এইভাবে ছড়াইতে উদ্বুদ্ধ করেছে। অর্থাৎ এর পিছনে একটা সেই কোল্ড ওয়ার যেটা ছিল বা পরবর্তীকালে যে ট্রেড ওয়ার ছিল, সেই সবগুলো এর পিছনে নানানভাবে কাজ করেছে, যার জন্যে অনেক আগের থেকেই সব ইনফরমেশন পাওয়া সত্ত্বেও ইউরোপ কিংবা আমেরিকা বা আরো অনেক দেশ নিজেরা কিন্তু ঠিক মতন প্রস্তুতি নেয়নি। নিলে কিন্তু এত মৃত্যুর সংখ্যা এত হতো না, তিনি বলেছেন স্পষ্ট। এবং তিনি বলেছেন এর সাথে আমি যেটা দেখতে পাচ্ছি যে সামনে আসন্ন হচ্ছে ক্লাইমেট, জলবায়ু পরিবর্তন জনিত যে বিপদ, যে দুর্যোগ, এটার সাথে এটা একাকি হয়ে যাচ্ছে। আর তার সাথে পরে যেটা থাকবে, বাকি থাকবে, সেটা হচ্ছে পরমাণু যুদ্ধ। অর্থাৎ উই আর এট এ থার্ড স্টেজ টুয়ার্ডস এ ফাইনাল ডিস্ট্রাকশন অফ সামথিং। তো সেই প্রেক্ষাপটকে নিয়েই বাংলাদেশে মার্চ মাসের 3য় সপ্তাহে প্রথম যখন একজন করোনা রোগীকে শনাক্ত করা গেল, তার আগের 2-3 মাস আমরা যদি দেখি যে চীনে উহানে হচ্ছে, সবাই জানতে পারছে, আমরাও মনে করছিলাম যে আমরা কিছুটা সময় পাবো প্রস্তুতি নেওয়ার, এবং চীন থেকে 300 জন বাংলাদেশি ছাত্রদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে অনেক নাটক হলো, দেখলাম, এবং তারা ভারত হয়ে অন্য দেশ হয়ে তারা আস্তে আস্তে আসলো। এরপরেই আসলো বিদেশ থেকে ইটালি প্রত্যাবাসী আমাদের প্রবাসীরা। কিন্তু প্রথমেই যে জটিলতাটা দেখা গেল যে যারা আসলেন তাদেরকে সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে রাখা উচিত ছিল, এবং সে কোয়ারেন্টাইনটা সরকারেরই ব্যবস্থাপনায় হওয়া উচিত ছিল। করেছিল না তাই, তারা করেছিলেন আশকোনায় হজ ক্যাম্পে, কিন্তু কয়েকদিনের মধ্যে দেখা গেল যে ওখানে তাদেরকে ঠিক মতন দেখভাল করা হচ্ছে না, এবং তারা আস্তে আস্তে পালিয়ে বা যেভাবে তারা বেরিয়ে গেলেন। এবং সেই পর থেকে কিন্তু আর সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইন যেটা রেগুলারলি করা দরকার ছিল, সেই কাজটি আর করা যায়নি। এবং এর পরবর্তীকালে দেখা গেল যে প্রস্তুতিতেও প্রচন্ড একটা ফারাক রয়ে গেছে বাংলাদেশের। 5ই মার্চ হাইকোর্ট নিজে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন, এবং সরকারের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সচিব সকলকে, যে আপনারা আমাদেরকে জানান আপনারা কি কি প্রস্তুতি নিয়েছেন। খেয়াল করতে হবে, ডিসেম্বর মাসে যেখানে চায়নাতে উহানে যে প্রাদুর্ভাব, তার 4 মাস পরে বাংলাদেশের হাইকোর্ট যখন জানতে চাচ্ছে যে তোমরা কি কি প্রস্তুতি নিয়েছো, সেই প্রস্তুতির যে রিপোর্ট তারা দিয়েছিলেন, তাতে তারপরে দেখা যাচ্ছে যে আসলে বাস্তবে যখন এসে করোনা আমাদের ভিতরে গেড়ে বসলো, তখন প্রথম দেখা গেল যে আমাদের যারা টেকনোলজিস্ট, ডাক্তার, যারা এটাকে ফাইট দেবেন, তাদের প্রস্তুতি নাই, তাদের পিপি নাই, তাদের এটা নাই সেটা নাই, তারা মানে একদম মানে ঢাল নাই, তলোয়ার নাই, নিধুরাম সর্দারের মতন একটা অবস্থায় তারা পড়ে গেলেন। বাংলাদেশ এটা ভালো করেই দেখতে পারে, জানতে পারে যে বাংলাদেশ কিন্তু পিপি রপ্তানিকারক একটা দেশ, এবং অনেক আগের থেকেই তারা পিপি রপ্তানি করছিলেন, এমনকি চীনেও এবং অন্যান্য দেশে। সেই দেশ মার্চ মাসের 3য় সপ্তাহে যখন আক্রান্ত হয়ে পড়ে গেল, প্রাদুর্ভাবিত হলো, তখন দেখা গেল তার পিপিতে নানান ধরনের সমস্যা। পিপি কে আনবে, কেন আনবে না, কি ভাবে আনবে, তারপরে এগুলো জটিল, বাজারে দেখা গেল নকল ইত্যাদি নানান ভাবে ব্যবহার হলো, এবং প্রথমেই তারা এটার বেশ শিকার হলেন। এটা প্রথম প্রস্তুতি। দ্বিতীয় প্রস্তুতিতে ট্যাকলিং করার ক্ষেত্রে আমাদের যেটা সমস্যা দেখা গেল, সেটা হচ্ছে যে আমরা সমগ্র লোকরে যারা আক্রান্ত বা যারা বিদেশ থেকে আসছে, তাদেরকে একটা স্ট্রং রিগুরাসলি কোয়ারেন্টাইনের ভিতরে রাখার ব্যাপারে আমরা ঠিক মতন ভূমিকা পালন করতে পারিনি। তারা এমন একটা পরিস্থিতি হয়ে গেল, তারা পালিয়ে বেড়ালেন,
তাদেরকে অনেককে জরিমানা করা হলো এবং তাদের বাড়িতে লাল পতাকা উড়িয়ে দেওয়া হলো, এক ধরনের সামাজিক ভাবে তাদেরকে বিচ্ছিন্ন করার একটা প্রয়াস নেওয়া হলো। এর ফলে একটা সোশ্যাল ট্যাবু তৈরি হয়ে গেল, এই যে কেউ আর সহজে আর বলতে চাইলেন না যে আমি আক্রান্ত, কারণ হলেই তাহলে তার ফ্যামিলিকে একঘরে করা হবে, তার কি পরিস্থিতি হবে, এই ধরনের একটা সিচুয়েশন এসে গেল। অথচ এটা খুব ইজি ছিল। ইফ উই লুক এট দ্য ভিয়েতনাম, হোয়াট ডিড দে ডু? উই ক্যান লুক রাইট। এট কেরালা অফ ইন্ডিয়া, হোয়াট ডিড দে ডু? ইভেন ভারত সরকারও আমাদের সামনেই দেখা গেল যে প্রায় 1 মাস তারা কারফিউ জারি করলেন, তারপরে তারা স্ট্রংলি রেগুলাসলি করলেন, আর আমরা সেখানে বিষয়টাকে আমাদের দেশে সেটা অনেকটা হালকা ভাবে এবং এ করা হলো। সুতরাং আমাদের দ্বিতীয় যে অপ্রস্তুতির বিষয়টা সেটা ছিল যে আমরা এটা ট্যাকেল করার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ভাবে খুবই স্পষ্ট করে আমরা আমরা এই করতে পারিনি, যার ফলে একটা ছুটির নামে পৃথিবীর আর কোনো দেশে ছুটি বলে কোনো ব্যবহার করা হয়নি, বাংলাদেশ করেছে। স্বাভাবিক, যেহেতু একটা জনবহুল দেশ, সকলকে একসাথে আটকে রাখা, আপনি বললেন জীবন জীবিকার যে বিষয়টা, এই বিষয়টা অবশ্যই সরকারকে মাথায় রাখতে হয়েছিল, রাখতে হয়। কারণ এতটা লোকরে আমি যদি একসাথে কোয়ারেন্টাইনে দিয়ে দেই, কি বলে লকডাউনে দিয়ে দিই, তাদের খাওয়ানো এই ধরনের একটা যেমন ব্যাপার, তেমনি আমাদের যেহেতু প্রায় ম্যাক্সিমাম লোক 75%, 80% মানুষ হচ্ছে ইনফর্মাল ইকোনমিতে, ইনফর্মাল গ্রুপের, তাদের 2 দিন 3 দিন ঘরে আটকে রাখলে তাদের তো যে সমস্যা হবে, যেগুলো আমরা এখন ওয়ারিতে বা অন্যান্য জায়গায় আঞ্চলিক বা লোকাল যে ইয়েগুলো করছে, সেখানে দেখা যাচ্ছে যে সেটা কাজ করছে না। এর কারণ তো, সুতরাং এই বিষয়টা মনে রেখে সম্ভবত সরকার মনে করেছিলেন যে এটা আমরা একটু অন্য স্টাইলে যাই, ছুটি। কিন্তু আমাদের দেশের লোকেরা ছুটিকে ছুটি মনে করেছে। ছুটি মনে করা কি, তারা যে প্রথমে যে আমাদের নারায়ণগঞ্জ, গাজীপুর এবং ঢাকা এ সেন্টার ছিল, সেই সব জায়গা থেকে লোকেরা সবাই বাড়ির দিকে গেল, গ্রামে চলে গেল, এবং গ্রামে যেয়ে আবার গ্রাম থেকে আবার একজোটা ছিল। এর সাথে আমাদের গার্মেন্ট সেক্টরের কিছু ভুল সিদ্ধান্ত কিংবা তাদের ইনস্ট্রাকশন দেওয়ার বিষয়গুলো ইয়ে থাকাতে এটা হয়ে গেল। সুতরাং তৃতীয় যে আমাদের যে সমস্যা থাকলো সেটা হচ্ছে আমাদের মানুষের পারস্পরিক অভিগমন বা কারণ আমরা দেখি অনেকে বলেই থাকেন যে করোনায় এত তাড়াতাড়ি 210 দেশে কেন ছড়ালো, কেন 1720 সালে যে প্লেগ হয়েছিল, 1820 সালে যে কলেরা হয়েছিল, 1920 সালে যে স্প্যানিশ ফ্লু হয়েছিল, সে কিন্তু এইভাবে সারা বিশ্ব ভ্রমণ করে নাই বা পারে নাই। তার কারণ কি, তখন কিন্তু মানুষের মোবিলিটি এই ধরনের ছিল না। তখন জাহাজে মানুষ যাতায়াত করতো, বহুদিন লাগতো। তখন এরোপ্লেনও আবিষ্কার হয়নি, রাইট ভ্রাতৃদ্বয় তখন কোনো কিছু ইয়েও করেন নাই। সেই সময়ের প্রেক্ষাপটে যেখানে হয়েছে সেখানেই সেটা ছিল, এবং বড় 2-3 বছরের হওয়াতে কিছু কিছু দেশ হয়তো ছড়িয়েছিল। কিন্তু এখন হচ্ছে কি, মানুষ অত্যন্ত পরিভ্রমণশীল, মানুষের মোবিলিটি প্রচন্ড বেশি। এই যে আমাদের বাংলাদেশে, এটা তো রীতিমতো আমাদের প্রবাসীরাই বা তারা এসেছেন সেই কারণেই। ওই যে ইটালি, কেন উহান থেকে ইটালিতে কিভাবে গেল, এটার কারণ হচ্ছে তাদের বিভিন্ন প্রজেক্টের লোকেরা সেখানেই আছে। ঠিক উহানেই অনেক দেশের আর্মিদের প্রশিক্ষণ চলছিল। এই ধরনের যে ব্যাপারগুলো, এগুলো থেকেই এগুলো ছড়িয়েছে। সুতরাং আমাদের মোবিলিটির ব্যাপারে আমাদের জনগণের, আমাদের রসুলের হাদিসেই তো আছে যে যখন কোনো শহরে কোনো জায়গায় যদি কি বলে মহামারী দেখা দেয়, সেই জায়গার কেউ বাইরে যাবে না, আর বাইরের কেউ সেই জায়গায় আসবে না। ইট ইজ স্ট্রিক্টলি ফলো, এটা ফলো। কিন্তু আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে যে রেজিলিয়েন্ট পাওয়ার আছে, সেই রেজিলিয়েন্ট পাওয়ারে আমরা কিন্তু অন্তত আল্লাহর রহমতে এতটা ক্ষতিগ্রস্ত হওয়ার পথে থাকতাম না। কেননা আপনি এটা দেখেন, আপনি হয়তো ওই যে আমি বললাম 2305 জন মারা গেছে, 1,81,129 জন এফেক্টেড হয়েছে। আমার টোটাল 17 কোটি মানুষের মধ্যে 1,81,129 কিন্তু বেশি না, যদিও ওই হিসাবটা ঠিক না, আরো হয়তো একটু বেশি হবে। তারপরও এটা তো আপনাকে মানতে হবে যে ঘরে বসেই অন্তত 16 কোটি মানুষ, 16.5 কোটি মানুষ নিজেদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করছেন, করে যাচ্ছেন। কারণ এই 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 ডক্টর মাজিদ, আমরা যদি তাহলে বর্তমান একটু যদি আপনাকে ইন্টারাপ্ট করি এখানে, তো এই বিষয়টা সম্পর্কে আমরা কম বেশি সকলে অবগত আছি যে এখনো পর্যন্ত আমাদের দেশে কি হয়েছে, যেটা আপনি বললেন। আমি যদি খুব ব্রিফলি এটাকে সামারাইজ করি, অর্থাৎ উহান থেকে কিভাবে এটা মহামারীটা বিভিন্ন দেশে আমাদের মানুষের মোবিলিটি যেহেতু বেড়ে গিয়েছে, সেই কারণে তো এটা ছড়িয়েছে। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা যখন দেখলাম যে আমাদের লকডাউন শুরু থেকে দেয়া হলো, তখন আমরা স্ট্রিক্টলি লকডাউনটা করতে ব্যর্থ হয়েছি। ইতালি ফেরত যারা এসেছেন তাদেরকে
হজ ক্যাম্পে রাখা থেকে শুরু করে বর্তমান আজকের দিন পর্যন্ত সামগ্রিক যে আমাদের স্বাস্থ্য খাতের যে দুর্নীতি, যে অবস্থা আমরা পরিলক্ষিত হচ্ছে, এই সবকিছু আমরা এ পর্যন্ত বাংলাদেশের সকল জনগণ এবং সারা বিশ্ব তো সেটা দেখেছে। বাট আমরা যে বিষয়টা নিয়ে এখন মুভিং ফরওয়ার্ড যেটা আলোচনা করতে চাচ্ছি, যে বর্তমান আজকের এই পরিস্থিতি থেকে এখন কিভাবে আমরা আমাদের কারণ আমরা যতই বলি না কেন যে লকডাউন করে রাখি কিংবা বিভিন্ন সরকার থেকে যে পদক্ষেপ নেওয়া হলো, যে এই যে জোনাল লকডাউনের যে একটা সিদ্ধান্ত নেওয়া হলো, সেটাও কিন্তু আমরা দেখলাম খুব একটা বেশি কার্যকারিতা কিন্তু দেখাতে পারলো না। কারণ হচ্ছে এটা কখনোই সম্ভব না যে আপনি একটা এলাকায় নির্দিষ্টভাবে লকডাউন করে রাখবেন, এটাকে একটা জোন করবেন, বা একটা প্রিভিলেজ এরিয়াকে আপনি ওই জোনের বাইরে রাখবেন, আর একটা আন্ডার প্রিভিলেজ এরিয়াকে ওটার আন্ডারে রাখবেন, একটা নির্দিষ্ট সময়সীমার জন্য সেটাকে লকডাউনে রাখবেন। কারণ করোনা তার কোনো একটা নির্দিষ্ট সময় অনুযায়ী ট্রাভেল করে না বা ছড়িয়ে পড়ে না, যে এটা দিনের বেলা শুধু ছড়াবে, রাত্রে ছড়াবে না, এমন তো হতে পারে না। তো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হচ্ছে যে যেহেতু আমরা এই প্যান্ডেমিকটার সাথে শুরু থেকেই ওভাবে দক্ষতার সাথে সামাল দিতে পারিনি, তবে আজকে আমরা এখানে আমাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন, আপনারা আছেন, যারা বিভিন্ন সময়ে দেশকে সার্ভ করেছেন নিজেদের জায়গায় থেকে, দেশের বাইরেও আপনি জাপানে বিভিন্ন দিন ছিলেন অনেক সময় ধরে, এবং সেখানেও জাপান ইজ ওয়ান অফ দ্য কান্ট্রি। ভিয়েতনামের কথা তো আপনি বললেন, কানাডার কথা বললেন, ইভেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারা যেভাবে এই বিষয়টাকে ট্যাকেল দিয়েছে, সেই বিষয়টা সম্পর্কে যদি আপনি একটু শেয়ার করেন। যেটা আপনি বললেন যে উন্নত বিশ্বে তারা যেভাবে তাদের এই সমস্যাটা, কারণ তাদেরও তো সেখানে জীবন এবং জীবিকার বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত আছে, আমরা কোন দিকটা থেকে কম্পারিজনে তাদের থেকে পিছিয়ে পড়ছি, বা আমরা সেটা করে উঠতে পারছি না, সেটা যদি আপনি একটু বলেন। আপনি দীর্ঘদিন জানি যে আপনি জাপানে ছিলেন এবং সেখানে দায়িত্বরত অবস্থায় ছিলেন আপনি, তো আপনি যদি একটু বলেন যে সেখান থেকে আপনার অভিজ্ঞতা থেকে আপনি যদি বলেন যে তারা কিভাবে এই বিষয়টাকে এই মুহূর্তে ট্যাকেল দিচ্ছে। জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি যেটা সাম্প্রতিককালের অবস্থার থেকে, যেটা পৃথিবীর অন্যান্য দেশ এবং আমাদের ভিতরে গৃহীত ব্যবস্থার ভিতরে, সেটার থেকে আমরা যেটা দেখছি, আমাদের তৃতীয় মাত্রাতে কিন্তু আমরা মাস দেড়েক আগে সম্ভবত জি, ব্রাজিলের একজন বিশেষজ্ঞকে আমরা ডেকেছিলাম, আমরা দেখেছি। সে রাইট। তার দেশের যে অবস্থার কথা কিছুটা আকার ইঙ্গিতে বলেছিল, সেটার থেকেও আমরা আমাদেরও অনেক সাহায্য খুঁজে পাই। সেটা হচ্ছে এই, আমাদের প্রথম সমস্যা এখন এই মুহূর্তের, সেটা হচ্ছে আমাদের ভিতরে সমন্বয়ের অভাব। অর্থাৎ সরকার যে যেমন ইকোনমিক প্যাকেজ যেটা দেওয়া হয়েছে, সেই প্যাকেজটা যথাযথভাবে সকলের কাছে পৌঁছানোর বা প্রাপ্তির বিষয়ে যে জটিলতা, সেটা কিন্তু দূর করার ব্যাপারে আরো বেশি মনোনিবেশ প্রয়োজন। কেননা আমি বললাম যে 30,000 কোটি টাকা হচ্ছে এই বড় বৃহত্তরদের জন্য, 20,000 কোটি টাকা হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারিদের জন্য, এবং আরো অন্যান্য। সেখানেই দেখা গেল যে সেখানে অর্থের সংকুলনের ব্যাপারটা কে দেবে? দেওয়া হবে, ব্যাংক দেবে। সরকার দায়িত্ব নিল যে আমি 50% ওই সুদ এটা আমি দেবো, আমি ভর্তুকি দেবো, ওই অর্থে বলছি আর কি, ব্যাংকে দেবো, বা অথবা এটা লাগবে না, এই ধরনের কথা। কিন্তু যে ব্যাংকে দিতে বলা হলো, সেখানেই সমন্বয়ের অভাবটা এরকম যে ব্যাংকে বলা হলো যে ব্যাংক তো স্বাভাবিকভাবেই তার নো দাই নো ইয়োর কাস্টমার টাইপের সিস্টেমে তার ব্যাংকের সম্পর্কের ভিত্তিতে সে দেবে। তাহলে দিতে গেলেই সে দেখবে যে তার বহুদিনের কাস্টমার, অর্থাৎ এই পরিচালক বা যারা এর আছে, তারাই কিন্তু এই যে সিংহভাগ চাবে, এবং সেখানে অনেক ধরনের সমস্যা আছে। কিন্তু আসলে আমাদের দরকার ছিল, আমি আবার বলছি, এসএমই, মধ্যবিত্ত, এবং এই যে ইনফরমাল সেক্টর যাদের বলছি, এদের কিন্তু ব্যাংকের সাথে ভালো খাতির নেই, স্বাভাবিক থাকার কথা না, তাদের অনেকে তো অ্যাকাউন্টই নাই বা ইত্যাদি। অথচ দরকারটা কিন্তু ওদের, ওরাই কিন্তু অর্থনীতির চাকা সচল রাখে। বড়রা তো একটা বড় কিছু করে অনেকদিন ধরে তাদের কিছুদিন চলার মতন শক্তি তাদের আছে নিজেদের, কিন্তু একজন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বা ইনফরমাল সেক্টরের একজন, সে যদি বসে যায়, তার কিন্তু ওঠার শক্তিটা তার আশেপাশের থেকেও কেউ দেবে না, কেউ নাই। সুতরাং এখানেই আমার ডাইরেক্টলি যাওয়া দরকার ছিল, হয়েছিল। এখানেই কিছু পলিসিগত সংস্কারের কিছু বিষয় ছিল। যেমন একই সাথে বলি, রাজস্ব খাতের বা ফিসকাল কিছু বেনিফিট
ইনসেন্টিভ দেওয়ারও বিষয় ছিল ব্যবসায়ীদের, যাতে তারা করতে পারে। সেই ব্যবসায়ী কারা? সেই ব্যবসায়ীরা কিন্তু বড়রা না, সেই ব্যবসায়ী হচ্ছে আমার এই স্মল এবং এতে, অর্থাৎ পরোক্ষ করের ওখানে আমার এমন কিছু ছাড়, এমন কিছু বিষয় দেওয়া উচিত ছিল বা থাকা দরকার ছিল, তো দিয়েছেন বলছেন, কিন্তু আসলে সেটা কিন্তু ইমপ্লিমেন্টেবল হয়নি। ডক্টর মাজেদ, আমি একটা বিষয় আপনার সাথে এখানে যোগ করতে চাই। আমি একটা বিষয় একটু আপনাকে যোগ করতে চাই এখানে। বাংলাদেশ ব্যাংক থেকে একটা নির্দেশনা দেয়া আছে এই এসএমই রিলেটেড। আপনি যে বিষয়টা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা তুলে আনলেন এখানে। আমার জানা মতে কোনো ব্যাংকে কিন্তু জামানত ছাড়া এসএমই ঋণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা খুব, এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের দেশে খুব বেশি দেখা যায় না। অথচ আমরা কিন্তু উন্নত বিশ্বে দেখি যে তারা কিন্তু যে কোনো একটা সাধারণ ছাত্র যদি থাকে বা সাধারণ নাগরিক যদি থাকে, সেখানে কিন্তু একটা ক্রেডিট স্কোরের ভিত্তিতে তাদেরকে কিন্তু জামানত ছাড়া একটা নির্দিষ্ট পরিমাণ ঋণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তো আমাদের দেশে কিন্তু এই ধরনের একটা প্রভিশন আছে আমি যতদূর জানি। বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা দেয়া আছে বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকে, যে তারা যদি চায় এই পরিমাণ অর্থ তারা জামানত ছাড়াই ব্যবসায়ী যারা আছেন বা ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসায়ী যারা আছেন তাদেরকে কিন্তু এই জামানতটা তারা দিতে পারেন। কিন্তু এই প্র্যাকটিসটা আমাদের দেশে কিন্তু আমরা দেখি না। এটার কি মূল কারণ আপনি মনে করেন? না, এটার মূল কারণ ওইটাই যে আমাদের পদ্ধতিগত পদ্ধতিগত পলিসি, রুলস, রেগুলেশন আছে হয়তো ইন প্লেস রাইট। ভাবে হয়েছে, কিন্তু আসলে ইমপ্লিমেন্টেশন হয় না, এনফোর্স হয় না। এনফোর্স করার, এটা এনফোর্স করার জন্য এই আমরা কি করতে সংস্কারের পারি? কথাটাই কিন্তু, এই যে নির্দেশনাটা আমি আছে। এখন একটু অন্যভাবে পয়েন্টটা বলি, সেটা হচ্ছে এই যে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এডিবি আমাদেরকে সাহায্য দেবে, ব্যাংকিং বাজেট সাপোর্ট টাপোর্ট ইত্যাদি দেবে, কথাগুলো যে বলছি, এখানে প্রকৃত অবস্থা হচ্ছেই যে ওদের কিন্তু ভালো ভালো উইন্ডো আছে এই সব দেওয়ার ক্ষেত্রে, কিন্তু সেখানে কিন্তু ওই সংস্কারের শর্ত বেঁধে দেওয়া আছে। এই সংস্কার রাইট। না করতে পারলে বা না চাইলে ও কিন্তু টাকা দেবে না। ভারত কিন্তু ইতিমধ্যে সবচাইতে হাইয়েস্ট $1 বিলিয়ন কিন্তু তারা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিতে পেরেছে, কারণ ওদের ওই শর্ত পালনের এবং সেই সব সংস্কারের প্রতিশ্রুতি তাদের আছে এবং পালন করছে। বাংলাদেশ কিন্তু সেখানে সিটি ফোটা পাচ্ছে। সিটি ফোটা পাচ্ছেই যে তোমার তো এই এই করতে বলছিলাম, তুমি দেওনি, আচ্ছা ঠিক আছে আপাতত এইটুকু নাও। জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে, আমার ওই ওই এনফোর্সমেন্ট আমি ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা, আমার সংস্কারগুলো হচ্ছে কিনা। আপনারা দেখছেন আমাদের ভ্যাটের যে আইনটি, সেটা যদি 9 বছর ধরে দেখা গেল যে একটা বিদেশি কনসালটেন্ট সে কাজ করে, তারপরে আরো পরশুদিন কয়েকদিন আগে আমরা জানলাম সে কাজ না বুঝিয়ে দিয়ে পেমেন্ট নিয়ে চলে গেছে। এখানে সমস্যা হচ্ছে যে এটা তো এডিবির ফাইন্যান্সিং এর, সে বিল সাবমিট করছে হয়তো এডিবি কে, এডিবি এখানে হয়তো দেখলো না, সে জিনিস দিয়ে গেল না, সে কাজ করে যাচ্ছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে সংস্কারের যে প্রয়োজনীয়তাটা, অভিগম্যতাটা, সেইটার দিকে আমাদের যথেষ্ট দুর্বলতা হয়ে গেছে। আমরা ফলে এই আমরা আসলে কিন্তু অন্ধকারে হাতাড়াচ্ছি। আমাদের খুব স্ট্রংলি কমিটেড হতে হবে যে 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 সংস্কার যেখানে প্রয়োজন, যেমন আপনি বললেন যে কোলাটেরাল ফ্রি এবং এটা দেওয়ার কথা লেখা আছে, নিয়ম আছে বাংলাদেশ ব্যাংকের, জি। কিন্তু ওই লোক তো ওই ব্যাংকের বারান্দায় উঠতে পারবে না, কারণ এখানে আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমে হচ্ছে একটা মধ্যবিত্ত, একটা মধ্যস্বত্বভোগী এখানে এসে এই কাজে বাধা দেবে। আপনারা সাম্প্রতিককালে তো দেখছেন যে একদিকে অনেক কোম্পানিকে, অনেক প্রতিষ্ঠানকে তার ওই যে কি বলে র্যাপিড পরীক্ষা করার জন্য কিট আবিষ্কার করলো, দেখালো, তার লাইসেন্স দিতে খুব সময়, মানে খুব এখনো চলছে যে দেবো কি দেবো না ইত্যাদি বলা হচ্ছে। অন দা আদার হ্যান্ড আমরা চোখের সামনেই দেখলাম ওই যে 2টা হাসপাতাল বা যেটা, তাদেরকে তো ঠিকই দেওয়া হলো, এবং তারা এমন ভাবে করলো যে দেখা গেল যে হাজার হাজার ফলস রিপোর্ট দিয়েছে। আজকে ইটালির থেকে যে রিপোর্টটা বেরিয়েছে গতকাল, তাদের প্রত্যেকটা দৈনিকের আপনার হেডিংই হয়েছে যে বাংলাদেশের রিপোর্ট হচ্ছে ফলস। এটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য কিন্তু একটা ইমেজ প্রচন্ড সংকট, কারণ ভবিষ্যতে আমাদের যে কোনো জিনিসের ইয়ে হবে। তো সেই জন্যই বলছি যে আমরা ভিতরে আমাদের যে ট্রান্সপারেন্সি, আমাদের যে জবাবদিহিতা, যে বিষয়গুলো, এটা কিন্তু শুধুমাত্র এই মুহূর্তের জন্য প্রয়োজন না, এ প্রয়োজন হচ্ছে বাইরে আমার ইমেজ, আমি ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে বা এডিবির কাছ থেকে বা আইএমএফ এর কাছ থেকে আরো বেশি টাকা কিন্তু পেতে পারি, কিন্তু সেই পাওয়ার যেসব শর্ত আছে সেই শর্তের কথা তো, আমরা ইসিএফ লোন নিয়েছিলাম আইএমএফ থেকে বিরাটের প্যাকেজ, সেখানে বহু শর্ত লেখা ছিল। সেই শর্তগুলো যদি
যথাযথভাবে ইন প্লেস না হয়, যদি সেটা ইমপ্লিমেন্টেড না হয় তাহলে হয়। সুতরাং সেই কারণেই জি আমি বলছি যে আমাদের উদ্যোগ, আমাদের স্টিমুলাস প্যাকেজ দেওয়ার উদ্যোগ, পরিকল্পনা, এগুলো সবই ঠিক আছে। বাংলাদেশ ব্যাংকও যথাযথভাবে বলছে, বাট তারা যদি হিসেব নিয়ে অন্তত এক সপ্তাহ পর পর যদি একটা শ্বেতপত্র দিতেন যে কতজন লোক স্মল এসএমইরা তারা লোন নিতে পেরেছে, কতজন এই টাকা কারা নিয়েছে, এগুলো কিন্তু জনগণের আস্থার জন্য, এমনকি বিদেশিদের কাছে আস্থার জন্য আপনার এটা কিন্তু খুব প্রয়োজন। আমি এর সাথে জুড়ে দিই, সেটা হচ্ছে যে 1990 সালের 2রা জুন যেদিন আমি ইআরডিতে ডাইরেক্টর ফরেন এড বাজেট এন্ড অ্যাকাউন্টস হিসেবে যোগদান করি, সেদিন আমাদের ফরেন কারেন্সির ব্যালেন্স ছিল $905 মিলিয়ন। ইআরডি সচিব এনাম আহমেদ চৌধুরীর রুমে আমি দেখা করতে গেলাম, গেলে দেখি যে উনি উদ্বিগ্ন, কারণ সেই সময় সেই দিনই আমাদের প্রায় 1300 মিলিয়ন রিজার্ভ থাকার কথা, 3 মাসের যে আমদানি যে ইয়ে থাকতে হয়, ফলে বাইরে কোনো এলসি খোলা যাচ্ছে না। জুন মাসের 2 তারিখ 1990 কি হলো, শেষ পর্যন্ত খুব হাত পায়ে ধরে বলা হলো যে জাপান 400 মিলিয়নের একটা ইয়ে দেবে, কি বলে এনার্জি সেক্টর ক্রেডিট দেবে, ওইটা হলেই তাহলে আমার 1300 হয়। এখন জাপান বলছে আমি ওয়ার্ল্ড ব্যাংকের গ্রিন সিগন্যাল না পেলে দেবো না। ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে তোমাকে বিদ্যুৎ সেক্টরে এই শর্ত পালন করতে হবে, যে বিদ্যুতের দাম কমাতে হবে, সিস্টেম কমাতে হবে ইত্যাদি। বাংলাদেশ সরকার, তৎকালীন বাংলাদেশ সরকার একবারে তার আসরক্ত সময়, তখন মগরেবে রক্তে বলতে গেলে, কারণ তারপরে ডিসেম্বর মাসে সেই সরকারের পতন হয়। সেই সরকার বললো যে না আমি সব করবো, বলে না তোমার কথায় বিশ্বাস করি না। 12ই জুন অর্থনীতি মেজর জেনারেল মোনেম বাজেট বক্তৃতা দেবেন, সেই বাজেটে বলতে হবে সরকারকে যে আমি এইগুলো করব। তারপরে সেই বাজেট বক্তৃতার ইংলিশ ট্রান্সলেশন, তখনকার সময় এত ইমেল এত ছিল না, ওইটা ওয়ার্ল্ড ব্যাংকের ঢাকা প্রতিনিধি সে এইটা পাঠাবে, ওয়াশিংটনে পাঠালো, পাঠিয়ে 13 তারিখে ওয়ার্ল্ড ব্যাংকে দুপুরবেলা সকালবেলা মিটিং করে তারা গ্রিন সিগন্যাল দিল। জাপান থেকে আমার এটা পেতে পেতে 16 বা 17 তারিখ হয়ে গেল। 17 তারিখ পর্যন্ত আমার কিন্তু কোনো এলসি, কোনো ক্রেডিবিলিটি ছিল না আমার রিজার্ভের। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সরকারের পরিস্থিতি, পদক্ষেপ, এর যদি বিশ্বাসযোগ্যতা না প্রতিষ্ঠিত হয় বা তা যদি না হয়, তাহলে কিন্তু সাহায্য পাওয়াও খুব কঠিন। তো সুতরাং এই কথার থেকেই আসছে যে পলিসি ঠিক আছে, সব বলা হয়েছে ঠিক আছে, বাট উই ওয়ান্ট এ ইমপ্লিমেন্টেশন। এবং এইটার থেকেই আমি এই কথাটা দিয়ে আপাতত এই প্রসঙ্গটা শেষ করি। সেটা হচ্ছে যে গত পরশুদিন এই আপনার গ্লোবাল যে ইউনিট তারা একটা কথা বলেছে যে দিস ইজ এ টাইম ফর এ রাইটস বেসড গ্লোবাল ইকোনমিক স্টিমুলাস টু ট্যাকল কোভিড-19। অর্থাৎ বলতে চাচ্ছে যে শুধু ওরা তো গ্লোবালি বলেছে, সব দেশেই রাইটস বেসড তাদেরকে দেওয়ার ব্যাপারে আপনি কতটা ঠিক হচ্ছেন এইটার উপরেই নির্ভর করবে স্টিমুলাস প্যাকেজ বলি বা যে কোনো পদক্ষেপ বলি। আমরা তো এইগুলোর ব্যাপারে আমাদের যথেষ্ট চিন্তা ভাবনার বা প্রয়োগ পরিস্থিতি দেখা দরকার। আপনি জাপানের কথা বলেছেন, জাপান নিজেও কিন্তু এখন একটা মানে একটি হযবরল পরিস্থিতিতে আছে, এই জন্যেই যে জাপানের জনগণ তারা ওই সরকার কি বললো না বললো এদিকে থাকে না, সে হচ্ছে ব্যবসায়ী মাইন্ডেড লোক, সে বলে কি আমার এই বাসায় বসে থেকে কি হবে ইত্যাদি। ফলে তারা কিন্তু নিজেরা কাজ করে যাচ্ছে। তবে সরকার খুব যথেষ্ট ভাবে সকলকে, প্রত্যেকরে, আমার ছেলে সেখানে এখন চাকরি করে, প্রত্যেকরে 1 লাখ করে ইয়েন দিয়ে দিছে, বাসায় চেক দিয়ে দিছে, প্রত্যেকের 2টা করে মাস্ক দিছে প্রধানমন্ত্রী নিজে। মানে এইভাবে ওরা ওইভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে যাচ্ছে সকলের কাছে পৌঁছানোর, সকলকে একটা কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, ওখানে তারা কোনো ডিনাইং ফ্যাক্টর সেখানে নাই। আমি 1943 সালের মানান্তরের যে বিষয়টা আমি তপন রায়চৌধুরীর বইতে পড়তেছিলাম, 1973-এর 1943 সালের মানান্তরের অধিক মানুষ মারা যাওয়ার মূল কারণ ছিল মনুষ্য সৃষ্ট এটা দুর্ভিক্ষ। কিভাবে দুর্ভিক্ষ? যে কলকাতা শহরের রাস্তায় যখন মানুষেরা ফ্যান দাও করছে, তখন কলকাতা নাইট ক্লাবে দেখা যাচ্ছে এই যত মজুদদারি, যত এই ঘুষখোর বা দেশি, তারা তখন নাইট ক্লাবে আনন্দে মত্ত। অর্থাৎ তখনকার সময় একটা 2 ধরনের একটা বৈষম্য সমাজে প্রচন্ড ভাবে সৃষ্টি হয়েছিল। এবং ওই যারা মজুদদারি এবং ব্রিটিশ গভর্নমেন্ট, সে চাচ্ছিল এটা ডিনাইন ফ্যাক্টরে। সেই ডিনাইন ফ্যাক্টরটা কি, যে তাদের ধারণা ছিল ইম্ফল পর্যন্ত জাপানিরা এসে গেছে,
ওরা যে কোনো সময় বেঙ্গল দখল করতে পারে। সুতরাং ওরা এসে যাতে রাস্তাঘাট গাড়ি ঘোড়া না ব্যবহার করতে পারে, খাদ্য না পায়, সেজন্য তারা সব খাদ্য নিজেরা মজুত করলো এবং সকলের গাড়ি কিন্তু সব রিকুইজিশন করলো। এই যে ডিনাই ভবিষ্যতের কথা ভেবে এইটা জি কোনো জায়গায় যদি এসে যায়, আমি শেষ করছি, ডক্টর কোনো মাজিদ, জায়গায় যদি এসে যায় তাহলে কিন্তু আপনি ওই অনেক বিষয় কিন্তু আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। এখানে সর্বমতের সকলকে একসাথে নিয়ে একটা আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে, তাহলেই আপনার রুলস রেগুলেশন পলিসি পদ্ধতি সবই ইমপ্লিমেন্টেড হবে। রাইট, ইমপ্লিমেন্টেশনের কথা যেহেতু আসছে এবং বাজেট এবং ক্রেডিবিলিটি ইস্যুটা নিয়েও আপনি আলোচনা করেছেন, সেখান থেকে আমি বলবো যে বর্তমানে আমাদের এই বছরের যেই বাজেট প্রণয়ন হলো সেখানে আলোচনা শুরুতে আপনি বলেছেন যে বাজেট নিয়ে খুব বেশি আলোচনা করার সুযোগ এই মহামারীতে আমাদের পক্ষে সম্ভব হয়নি। তবে আমরা যে বাজেটটি দেখা যাচ্ছে আমাদেরকে দেয়া হয়েছে এই বছরের জন্য, সেইখানে কিন্তু এই যে প্যান্ডেমিক যে সিচুয়েশনটা আছে সেটার কতখানি রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সেখানে আমাদের স্বাস্থ্য খাতে কি পরিমাণ বাজেট সেখানে বরাদ্দ করা হয়েছে এবং এই মহামারীকে ট্যাকেল দেওয়ার জন্য, অর্থনীতির এই বর্তমান অবস্থাকে ট্যাকেল দেওয়ার জন্য বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে আরো অন্যান্য যে সেক্টরগুলোতে ডেভেলপমেন্ট দরকার, সেই ক্ষেত্রে কি বাজেটে এটার প্রপার কোনো রিফ্লেকশন দেখা যাচ্ছে কিনা? কারণ আমরা অলরেডি দেখেছি যে আপনি যেহেতু ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে চেয়ারম্যান হিসেবে একটা সময় দায়িত্বে ছিলেন, বর্তমান চেয়ারম্যান কিন্তু সেখানে বলেছেন যে তিনি যে ট্যাক্স রেভিনিউ কালেকশনের যে বিষয়টি আছে যেটার উপরে নির্ভর করছে যে এই বাজেট আদৌ সঠিকভাবে বাস্তবায়ন করা যাবে কি যাবে না, তিনি কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছেন তার বিবৃতিতে যে তার পক্ষে কিন্তু এই বাজেট রিকোয়ারমেন্টে যে ট্যাক্স রেভিনিউ কালেকশনের কথা বলা হয়েছে বর্তমান মহামারীর পরিস্থিতিতে এটা কিন্তু কোনোভাবে অর্জন করা সম্ভব না। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? না, খুব সুন্দর পুষ্টিকর প্রসঙ্গ। বিষয়টা হচ্ছে এই যে আমরা যদি বাজেটের পুরো আকারটা দেখি, আমাদের দেশে সবসময় প্রথাগতভাবে বাজেট হয়, আগে ব্যয়ের বাজেট তৈরি করা হয়, ওর সাথে তখন ব্যাক করিয়ে নিয়ে আয়ের বাজেট ঠিক করা হয়। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এটা ওই অন্য সাধারণ মানুষের বেলায় খাটে, কিন্তু একটি উন্নয়নশীল অর্থমন্ত্রীর জন্য এটা খাটে না। সুতরাং তাকে ওই সবসময় একটা খুব উচ্চতর ব্যয়ের একটা বাজেট তাকে করতে হয়, করে তারপরে আস্তে আস্তে ব্যাক ক্যালকুলেশনে আসে। তবে এবারের করোনার পরিস্থিতিতে এটাকে আমরা, যার জন্য অনেকেই বলেছিলেন যে এটা একটা আপতকালীন বাজেট, সারা বছরের বাজেট একটা হোক এটা ঠিক আছে, কিন্তু এটা আপতকালীন বাজেটে ভাবা উচিতের নেচার এই জন্যেই যে প্রতিদিন আমি প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে, আমি জানি না। আমি গত মাসে মনে করছিলাম জুন মাস, মে মাস বা বোধহয় পিক পিরিয়ড, বা জুন মাস মনে হয় পিক পিরিয়ড, এখন তো দেখছি জুলাই আর ওদিকে চলে যাচ্ছে, বারবার আমার হিসাব পাল্টে যাচ্ছে। ইন্দোনেশিয়া ইতিমধ্যে 5 বার তাদের বাজেট চেঞ্জ করেছে, বাজেট পাল্টেনি এখনো, কিন্তু বারবার সে বাজেট চেঞ্জ করতেছে, কারণ এটা পরিস্থিতি তাকে করছে। সুতরাং বাজেটে দেখা গেল যে বাজেট বক্তৃতার ভিতরে প্রায় 147 জায়গায় আমি গুনে দেখেছি কোভিড শব্দটার উল্লেখ আছে। অথচ বাজেটের যখন বিভাজন হলো, বাজেটের যখন আয় এবং ব্যয়ের যখন বিভাজন হলো, সেখানে কোভিড এর উপস্থিতি বডি ল্যাঙ্গুয়েজে বোঝা গেল না। কারণ দেখা যাচ্ছে যে ব্যয় ঠিকই একটা বড় হিসাব আছে, এবং সেই ব্যয়ের যদি কেউ কি বলে খাতওয়ারি যদি বিশ্লেষণ করে, তাহলে দেখা যাবে যে সেই মহার্ঘ খাত স্বাস্থ্য বা কৃষি বা ওই যে সামাজিক নিরাপত্তা, এইসব গুলোতে এই কিছু কিছু সামান্য, যেমন আমি স্বাস্থ্য খাতের কথাটাই বলি, গত বছর যখন আমরা নর্মাল ছিলাম তখন স্বাস্থ্য খাতের টোটাল বাজেটের অংশ ছিল, হিস্সা ছিল 4.9%। আর এবার অতি বহুল আলোচিত হয়েও স্বাস্থ্য খাতের প্রতি প্রচুর কথাবার্তা বলার পরেও স্বাস্থ্য খাতের হিস্সা হচ্ছে মূল টোটাল বাজেটের 5.2। তাহলে কি হলো? মাত্র 0.3%, মাত্র 0.3% বেড়েছে ভিজাভিজ টোটাল বাজেটের। কিন্তু যদিও পরে বলা হয়েছে যে এটা 10,000 কোটি টাকার আলাদা একটা বাজেট রাখা হয়েছিল, সেটা বোধহয় কয়েকটা প্রকল্প তারা করেছে। কিন্তু এখানে এই কৃষির ব্যবস্থাও তাই, বরং অন দ্য আদার হ্যান্ড এমন কিছু কিছু খাত আছে
একটু শেষ করতে, এমন কিছু আছে যেখানে দেখা গেছে ছিল আগে 19% টোটাল বাজেটের, সেটা হয়ে গেছে 21। তার বেলায় বাজেট বাড়তি কোনো অসুবিধা হয়নি, তার 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 পরিমাণ কিন্তু ঠিকই বেড়েছে, কিন্তু সেটা কিন্তু ছিল কন্ট্রোলেবল, অর্থাৎ কন্ট্রোল করা যেত। সেখানে কি বলে বিচ্ছুতা সাধনের যথেষ্ট অবকাশ ছিল, সেখানে কিন্তু কমেনি। তারপরে এমন কিছু বড় বড় প্রকল্প যেটা বারবার সবাই প্রত্যাশা করছিলেন, যে প্রকল্পটি একেবারে জাতীয় গুরুত্বপূর্ণ, না শেষ করলেই নয়, যেটা হবে সেখানে আপনি বরাদ্দ রাখেন। কিন্তু এমন কিছু প্রকল্প আছে যেটা আরো কয়েক বছর চলবে, যেটাকে আমি ডেভার করতে পারি, আমি আরো কিছুদিন যেতে পারি। সেইগুলো এইগুলো প্রকল্পের বিভাজন গুলো দেখলে বোঝা যাবে যে ওই যে কোভিড এর যে দুশ্চিন্তা, কোভিড এর যে একটা সেটা সেখানে রিফ্লেক্ট হয়তো হয়নি। এই ভালো করে দেখার বিষয়। রেভিনিউ আর্নিং এর কথা যেটা বলছেন, এটা তো খুব স্পষ্ট যে গত কয়েক বছর যাবত আমাদের যা টার্গেট দেওয়া হতো, ওই যে আমি বললাম টার্গেটটা দেওয়া হয় উপরের থেকে ক্যালকুলেট করি, আগে ব্যয়ের বাজেট, তারপরে ব্যাকআপ ক্যালকুলেশনে 5% হয়ে যায়, আইএমএফ এর বেঁধে দেওয়া আছে একটা ডেফিসিট, এবার অবশ্য 6টা হয়েছে, যাই হোক। তো এইটা করা, তারপরে কিছু কিছু দেখি টেকি, তারপরে বাকিটা সব শ্রীমান এনবিআর এর উপরে পড়ে যায়। এবং গত কয়েক বছর দেখা যাচ্ছে যে যা ওর উপরে পড়ে সে ওইটা পারে না। এবার আরো দেখা গেল যে ব্যাংকে খাত থেকে 84,000 দেখিয়ে নন ব্যাংকিং নন এনবিআর যেটা অধিকাংশ হচ্ছে সরকারের প্রতিষ্ঠান, সেগুলোর গ্রোথ কিন্তু যথেষ্ট কম। অর্থাৎ যেখান থেকে নিতে পারতেন, যেখানে বড় কথা হচ্ছে যে সে টাকা সে অন্য জায়গায় ব্যাংকে জমা রাখছে বলে সরকার একটা আইনও করতে হয়েছে কদিন আগে, সেই প্রতিষ্ঠানের কাছ থেকে কিন্তু গ্রোথ এই মানে বৃদ্ধির কোনো বিষয় না, আগে বরং সব চাপটা দিয়ে এনবিআর এর উপর পড়েছে, যার জন্য এনবিআর চেয়ারম্যান মহোদয় আগের থেকে জানাইছেন, আগে থেকে জানিয়েছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা তো আসলে অর্থনীতি সচল না থাকলে এই রেভিনিউ আর্ন করা। জি, আমরা এই বিষয়টা নিয়ে আরো আলোচনা করব, তবে আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, আমরা এই মুহূর্তে কানেক্ট করতে চাচ্ছি ডক্টর মঞ্জুর চৌধুরীর সাথে। তিনি আপনাকে এই আলোচনায় একটি প্রশ্ন করতে চাচ্ছেন। আমি এই বাজেটের বিষয়ে একটা আপনি একটা মন্তব্য চাচ্ছি যে বাজেটে 8.3% জিডিপি গ্রোথ ধরা হয়েছে, টার্গেট করা হয়েছে। এটা কতটা যৌক্তিক হয়েছে এই কোভিড সিচুয়েশনের ভিতরে? আর একটা প্রশ্ন হচ্ছে যে বড় বড় যে মেগা প্রজেক্ট এরা চালিয়ে যেতে চাচ্ছেন কাজগুলি, এটা কি সম্ভব হবে কিনা? দ্বিতীয়, একসাথেই করে ফেলি যে একটা ব্যাপক বেকারত্বের সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে কর্মসংস্থানে কি করা উচিত এই কোভিড সিচুয়েশনে, এই মহামারী সিচুয়েশনে আমাদের, যাতে যারা বেকার হয়ে গেছেন তাদের টেম্পোরারি জব যদিও হয়, এটা কিভাবে করা যেতে পারে, এই বিষয়ে আপনি একটু মন্তব্য চাচ্ছিলাম। খুব সুন্দর, ধন্যবাদ। জিডিপির গ্রোথ এটা এত বেশি একটি বহুল আলোচিত বিষয় হয়ে গেছে, আমি যেটা মাঝে মাঝে বলি যে কমে না জিডিপি নিজেই ওয়ার্ল্ড মানে কোর্টে যেয়ে হয়তো একটা কেস করে দিতে পারে যে আমাকে নিয়ে এত সমালোচনা কেন হয়। আমি মনে করি জিডিপি গ্রোথের মতোই হবে অর্থনীতিতে। এটা কিন্তু একটা পাস্ট বিষয়। জিডিপি গ্রোথ কোনোদিন কেউ আগের থেকে বলে দিয়ে বলতে পারে না যে আমি এত % গ্রোথ করব। অর্থনীতি যেভাবে চলবে সেই চলার উপরে ভিত্তি করে যদি ফ্যাক্টস ফিগার পরিসংখ্যান আপনি যদি সত্যি সত্যি যদি তার সত্যতা, যদি তার সঠিকতা যদি আপনি সত্যি এনশিওর করেন, তাহলে একটা জিডিপি বোঝা যাবে। কিন্তু আমাদের এখানে যেটা বিষয় হচ্ছে, আমাদের কেন এটা ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ তারাও এই ব্যাপারটাকে খুব করে, তারা একটা ফোরকাস্ট করে যে এত হবে এবং দেখা যায় যে ফোরকাস্টের সাথে এটা আসলে মেলে না। এবং কখনো কোনো দেশে ওই ফোরকাস্টকে যাতে মেলানো যায় সেইভাবে নানা ধরনের ডক্ট্রিনও চলে। এটার কোনো দরকার ছিল না, কারণ অর্থনীতি যা তার প্রতিফল, তার গ্রোথ সেভাবেই হবে। এবং 8%, 8.3 বা 2% যেটা বলা হয়েছে, এটা আপনি বলেছেন কতটা যৌক্তিক। আসলে যৌক্তিকতা দিয়ে জিডিপির গ্রোথ ঠিক করার কোনো কোনো বিষয় নাই। কথা হচ্ছে যে কর্মসূচি আপনার কি কি আছে, সেই কর্মসূচিগুলো যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, তাহলেই আপনার জিডিপি গ্রোথ ওখানে থাকবে। একটা খুব সহজ উদাহরণ হচ্ছে এই বিষয় হচ্ছে যে আমাদের এবছরও তো 8 কত যেন ছিল জিডিপি গ্রোথ, মাত্র 3 মাসের ধাক্কায়, অর্থাৎ মার্চ মাসের থেকে এই জুন পর্যন্ত ধাক্কাতেই আমরা কিন্তু 8 কত থেকে
2 থেকে আমরা 5.3-তে নিয়ে গেছি, নিয়ে যেতে বাধ্য হয়েছি মাত্র 3 মাসের ধাক্কায়। করোনা তো তার আসল নাটক এখনো দেখাই নাই, এবং এর যে প্রভাব, এর যে ইম্প্যাক্ট, সেটা তো এখনো ভালোভাবে শুরু হয় নাই, তাতেই এই হচ্ছে। তো সুতরাং এই জিডিপির গ্রোথ 8.3% বলার এটার যৌক্তিকতার বিষয়টাই কিন্তু আমি মনে করি যে পরিস্থিতির উপরে এটা নির্ভর করবে, এটা যৌক্তিক কিনা, যৌক্তিক হয়েছিল কিনা সেটা বাস্তবতার উপরে দেখা যাবে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে বড় প্রকল্পগুলো, মেগা প্রকল্পগুলো, আমি তো ওইটাই বলছি, এই প্রকল্পগুলো সবই প্রায় আপনার টাইট মানে কি, ওই এক একটা বিদেশি বড় চুক্তির আওতায় বা বড় ধরনের লোনের আওতায়, বড় ধরনের স্বার্থের আওতায় এগুলো করা। তো সেইগুলো করা হলে যেমন আমাদের পদ্মা সেতু যদিও আমরা নিজেরাই করছি বলছি, ঠিকই আছে, কিন্তু এটা তো আসলে বাইরের কোনো বড় দেশের বড় প্রকল্পের সাথে বা ঋণের সাথে বা এর সাথে এটা জড়িত, বা তার কর্মসূচির সাথে জড়িত। সেই সব ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, যেসব প্রকল্প একেবারে শেষ পর্যায়ে এসে গেছে, তাকে যদি আমি এখন থামিয়ে দেই বা করি, তাহলে আমার খরচ বেড়ে যাবে। যেমন পরশুদিন আপনি দেখছেন পদ্মা সেতু সময় মতন হবে না, আরো খরচ বাড়বে বলা হয়েছে। তো সুতরাং সেই সব প্রকল্পে আপনাকে অবশ্যই কষ্ট করে হলেও বরাদ্দ দিয়ে আপনাকে এটা করতে হবে। কিন্তু এমন কিছু প্রকল্প আছে তার মেয়াদ এখনো 2-3 বছর আছে, এখনো সেটা করবে, সেখানে আপনি থামাবেন। আচ্ছা, আমি এর খরচ আজকে না করে আমি এটা পরে করবো, আমি আগে এই দিকে দেখবো। সেই জন্যই আর বাকি প্রকল্পগুলোর ক্ষেত্রে, আমি পদ্মা সেতু বাদে মনে করি অন্য প্রকল্পগুলোর ক্ষেত্রে তাদের যেসব চুক্তি আছে সেই চুক্তির শর্তগুলোকে পর্যালোচনা করে এবং তার অন্য বিষয়গুলো থেকে এগুলো ডেফার করা যায় কিনা, করা উচিত ছিল কিনা, সেই বিষয়টা অবশ্যই দেখার বিষয় রয়ে গেছে। কারণ প্রকল্প বাস্তবায়ন, আমাদের দেশে একটা কথা আছে যে অন্যভাবে যে ঋণ কেড়ে ঘি খাওয়া, হ্যাঁ, এই যে বিষয়টা, এমন কিছু প্রকল্প আছে হয়তো ভবিষ্যতে আমার অনেক বিরাট একটা অবকাঠামো তৈরি হবে, খুব সুযোগ হবে, এটা বুঝলাম, কিন্তু আমি যে সেই মতো না বাঁচি, আমার এখন বাঁচন মরণের সমস্যা, আমি এখন আমার অস্তিত্ব নিয়ে সমস্যা, সেখানে আমি ভবিষ্যতে আমার দেশ এটা বিরাট একটা বিশাল সুযোগ পাবো, এই কথা দিয়ে তো এটা হবে না। এখানে বুঝতে হবে যে আগে আমাকে নিজেকে টিকে থাকতে হবে। আমি টিকে থাকলেই না তখন, যেমন আমি একটা উদাহরণ দিই, যে আপনি পদ্মা সেতু নিচ দিয়ে ফেরিতে যেটা পার হয় একটা গাড়ি 200 টাকা হয়, ঠিক আছে। তা এখন এর ফলে বিনিময়ে কি হচ্ছে, যে আমার পদ্মা সেতু হলে আমার হয়তো 15 মিনিটে আমি পার হতে পারতাম, আর এখন ফেরিতে পার হই হয়তো 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লাগে, তাহলে অর্থাৎ 1 ঘন্টার সময় আমার বেঁচে যাবে। তাহলে বেঁচে গেলে ওই পদ্মা সেতু বানাতে যে আমি যদি আমার খরচ এতই বাড়াই বা বেড়ে যায়, তাহলে তাহলে দেখা যাবে যে আমার গাড়ির ওই ট্যারিফ হয়তো 1400 বা 1500 টাকা করতে হবে, যদি ওই টাকা আমার তুলতে হয়। তাহলে 1400 বা 1500 টাকা করতে গেলে পর তখন আমার কি দাঁড়াবে, আমি 1 ঘন্টা সময় বাঁচানোর জন্য 200 টাকার জায়গায় 1600 টাকা দিতে হবে আমার, জাস্ট 1 ঘন্টা সময় বাঁচানোর জন্য। কিন্তু যে সময় আমি বাঁচাতে চাচ্ছি সেই সময় তো আমার যাত্রাবাড়ির মোড়ে ট্রাফিক জামেই আমার নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ আমি যদি সব পরিস্থিতিগুলোকে একসাথে না করতে পারি, তাহলে আমার কোনো এক সময় দেখা যাবে যে আমার এই খরচ অত্যাধিক বেড়ে গিয়েছে এবং সেটা আরেকটা সুযোগ সৃষ্টি হবে। সুতরাং সবসময় চেষ্টা চলবে যে সাশ্রয়ী ব্যয়ে যতদূর দ্রুত একটা প্রকল্প শেষ করা, তাহলেই it could be able to keep contribution to the GDP growth. জি, ডক্টর মাজিদ, আলোচনার এই পর্যায়ে আমাদের সাথে একটা সেন্টেন্স আমি যদি 12 টাকা দিয়ে একটা সেতু বানাই, একটা রাস্তা বানাই, যে খরচ হচ্ছে 4 টাকা, সেই রাস্তা 3-4-12 টাকায় যদি আমি খরচ করি, আমি 3টা রাস্তা পেতাম, না করে আমি পাচ্ছি আসলে একটা রাস্তা। এবং এই রাস্তাটা বানাতে যেই আমি যে 12 বছর সময় নষ্ট করলাম, এই 12 বছর কিন্তু আমি রাস্তার ইম্প্যাক্ট জিডিপি গ্রোথের বিষয়ের সাথে এটা বিশেষভাবে জড়িত। জি জি, আলোচনা এই পর্যায়ে আমরা সংযুক্ত করতে চাচ্ছি, আমাদের সাথে আরো আছেন জিল্লুর রহমান ভাই। তো আমি এই পর্যায়ে উনাকে আলোচনায় আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ হাসান, থ্যাংক ইউ সো মাচ। খুবই চমৎকার সঞ্চালনা। এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, তিনি তো বাংলাদেশের অর্থনীতি একদম ভেতরকার মানুষ দীর্ঘকাল ধরে, এবং তিনি চমৎকার বলছিলেন এবং আমরা মোটামুটি ওনার আলোচনা থেকে সবাই সমৃদ্ধ হচ্ছি। এবং উনি শেষে যেটি বলছিলেন
সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণ, প্রকল্পের ব্যয়, প্রকল্পের মান, ব্যয়ের গুণগত মান, এই সমস্যাগুলো বাংলাদেশের দীর্ঘকাল ধরে আছে এবং এই সমস্যাগুলোর আসলে সমাধান কবে হবে সেটি আমরা কেউই নিশ্চিত নেই, যদি আমরা জানি যে এগুলো আসলে গভর্নেন্সের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত, নিবিড়ভাবে জড়িত পলিটিক্যাল গভর্নেন্সের সঙ্গে। সো এই বিষয়টা একটু উনি কিভাবে দেখেন যে আসলে এই সমস্যার সমাধানটা আমরা কিভাবে করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অর্থনীতির এখন প্রধান নির্ভরতা হয়ে দাঁড়িয়েছে, আমরা দিন পর্যন্ত রেমিটেন্স, তৈরি পোশাক খাত, কৃষির উপরে নির্ভরশীল, কিন্তু এখন যেটা মনে হচ্ছে বাজেট দেখো যেটা মনে হচ্ছে, যেটি আপনি যথার্থই বলছিলেন যে বাজেটে কোভিড-19 এর রিফ্লেকশনটা নেই। তো এই বাজেট দেখে মনে হচ্ছে আমাদের নির্ভরতা মোটামুটি গিয়ে ঠেকছে ব্যাংকিং খাতের উপরে এবং বিদেশি সহায়তা বা অনুদানের উপরে বা প্রকল্প সহায়তার উপরে। তো এই বাজেট দেখবার পরে আসলে আমার প্রশ্ন হচ্ছে যে বিদেশিরা কতটা আমাদেরকে সহায়তা করতে উদ্যোগী হবে, এটা একটা প্রশ্ন, হয়তো আপনি এই প্রশ্নটা নিজেও করতেন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাংকিং খাত কতটা আসলে সামর্থ্য রাখে আমাদেরকে আমাদের ইকোনমিকে সাপোর্ট দিতে। যদিও আমাদের ব্যাংকিং খাত একসময় খুব বুমিং ছিল, এখন সেটা আমার কাছে মনে হয় না আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে রাজস্ব খাত, যেটি হয়তো আপনি আলোচনার মধ্যে পরে নিয়ে আসবেন। আর রাজস্ব বিভাগ আসলে কতটা সক্ষম বাংলাদেশের এই সংকট মোকাবেলায়, এই প্রশ্ন। আর যে শেষ প্রশ্ন যেটি করতে চাই, আপনি হয়তো লক্ষ্য করেছেন আমাদের সঙ্গে অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ আছেন, যিনি আমাদের সিএস বোর্ড অফ ডিরেক্টর মেম্বার, প্রাক্তন কূটনীতিক। আমি হয়তো তার মতামত আপনি শুনতে চাইবেন। ডক্টর মজিদের কাছে আরেকটা প্রশ্ন যে এই কোভিড-19 এর এই সংকটকাল আমরা আসলে কবে কাটিয়ে উঠতে পারবো কেউই নিশ্চিত নন। উনি আমাদেরকে একটা ধারণা আপনি দিতে পারেন কিনা যে আসলে এই কোভিড-19 এর কারণে যে অর্থনৈতিক সংকটের মধ্যে আমরা পড়ছি, এই সংকট আসলে কাটিয়ে ওঠার জন্য কতটা সময় লাগতে পারে? একটা তো হচ্ছে যে কোভিড-19 কবে আমাদেরকে মুক্তি দিবে, তারপরে এর যে ডিবাকলস, এটা আসলে কতদিন পর্যন্ত কন্টিনিউ করবে, এর থেকে আমরা কবে পরিত্রাণ পাবো? কারণ আমরা, উনি যেমনটা বলছিলেন যে ইন্দোনেশিয়া 5 বার বাজেট চেঞ্জ করেছে, কানাডার ক্ষেত্রে কম বেশি সেরকমই, এবং অনেকেই 2 বছর 3 বছর 10 বছর মেয়াদী তাদের অর্থনৈতিক পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলতে শুরু করেছে। সেই জায়গায় আসলে বাংলাদেশ কি করতে পারে? আমি জানি আপনার সময় খুব কম এবং আপনার হয়তো আরো প্রশ্ন আছে, এবং আমি অ্যাম্বাসেডর শফিউল্লাহকে দেখছি যে তাকে হয়তো আপনি যুক্ত করতে পারেন। ডক্টর মোহাম্মদ মজিদ শফি ভাই বলবেন পরে। আর আমি অ্যাকচুয়ালি চৌধুরী সাহেবের কর্মসংস্থানের ব্যাপারে উত্তরটা দেওয়া হয়নি, তবে যাই হোক আমি এটার সাথে মিলিয়ে নেবো। আমি একটু এখানে নিচের দিক থেকেই আসি, কারণ অনেক সময় প্রথম প্রশ্নের উত্তর দিতে যেই আসে যে শেষের দিকে প্রশ্নগুলো ধরা হয় না। আমি একটু এর থেকে যাই। ধারণা, কতদিনের ধারণা, বিষয়টা হচ্ছে আমি যেটা বুঝছি, দেখা যাচ্ছে নানান স্টাডিতে বেরিয়ে আসছে কোভিড কিন্তু দীর্ঘস্থায়ী হবে। তবে সে একটা পরিস্থিতি, কারণ ওই যে আপনার প্লেগ কিন্তু 3 বছর, অন্যান্য অতীতের সবগুলোই প্রায় 2-3 বছর করে করে চলেছে আর কি, বড়, এটাও দীর্ঘস্থায়ী হবে। তবে আমাকে অ্যাডপ্ট করে, আমাকে একটা সার্টেন টাইমে যেই অ্যাডপ্ট করে এর সাথেই আমাকে চলতে হবে অ্যাডপ্ট করে। এই অর্থে যেমন এই যে আমরা এখন অনলাইন সেমিনার করছি, এটা এখন কিন্তু আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি। তেমনি আমাদের এই সামনে এই যে ঈদের কথা ওই আহসান বলেছিলেন প্রথমেই, যে সামনে একটা ঈদ উৎসব আসছে। ঈদের অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা ঠিক। এর সাথে বহু মানুষের জীবন জীবিকার ব্যাপার। আমি সংক্ষিপ্ত করে বলি যে ঈদের বিষয়টি এখন এরকম দাঁড়িয়েছে যে আমাকে জীবনকে বাঁচাবার জন্যে ওই জীবিকার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমাকে ছাড় দিতে হবে এখন। কেননা না দিলে আমি যদি জীবিকার লক্ষ্যে আমি যদি এটাকে উন্মুক্ত করে ফেলি বা দেখি, তাহলে যে বিপদ আমার হবে তাতে দেখা যাবে যে আমার জীবনই বিপন্ন হবে। সুতরাং এটা পরিষ্কার, আমাদের কোরআনে পরিষ্কার আল্লাহ বলেছেন যে তোমরা যে পশু কুরবানি করো, তার চুল, তার মাংস, তার রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া, মানে খোদা ভীতি। সুতরাং আমরা, এটা একটা গ্রেট স্যাক্রিফাইস, এটা ওয়াজিব, এটা ঠিক আছে, কিন্তু সেই ওয়াজিবটা আমরা যদি এইভাবে ভাবি যে না পশু কুরবানি করতে হবে, করে তারপরে আমরা স্যাক্রিফাইস প্রমাণ করব এবং আল্লাহ ভীতি বা সবকিছু দেবো, সেটা ক্ষেত্র বিশেষে হবে না। যেখানে অনেক ফরজ কাজ, হজ পর্যন্ত বা আরো অনেক কাজ যেখানে এ করা আছে, এখানে এটা হবে যে এক হচ্ছে অনলাইনে করে বা যে যেভাবে পারে যতটাই করে এটাকে পরিব্যাপ্ত করে, যেমন ঈদে এই ঈদ 3 দিন ধরে করা যায়, মানে কুরবানি করা যায়, এটাকে একটু যদি স্ক্যাডার করে কোনোভাবে যদি কিছু করা যায়, কোনোভাবেই স্বাস্থ্য বিধি অমান্য করে মানে আরো বেশি বিপদের হয়ে এটা হবে না। আর
তারা পশু বা যারা পালন করেছেন, বিনিয়োগ করেছেন, তারা এটাকে আরো পরবর্তী সময় বিক্রি করতে পারবেন। এটা তো পচনশীল জিনিস না বা এটা ইয়ে না, কিন্তু আমাকে সবার আগে হচ্ছে আমাকে টিকে থাকতে হবে। আমি যদি সুতরাং ওইটার থেকেই বলছি যে কোভিড আরো কিছুদিন থাকবে, তবে আমাকে এখন অ্যাডপ্ট করে নিতে হবে জীবনযাপনকে, কাজকর্মকে, ব্যবসা বাণিজ্যকে, এমনকি সবকিছুকে চালানোর জন্য আমাকে একটা প্রস্তুতি নিতে হবে। অলরেডি ভারতেও একটা সার্কুলারও হয়েছে কিভাবে অফিসে লোকেরা কাজ করবে, প্রতিদিন সকালবেলা সে তার বসকে জানাবে কি কি কাজ ইত্যাদি। এই ধরনের কর্মপদ্ধতি ব্যবহার করেই আনতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে নিচের দিক থেকে আসছে, রেভিনিউর ক্ষেত্রে এনবিআর এর সক্ষমতার ব্যাপারটি বহুদিনের প্রশ্ন। আসলে আমাদের কিন্তু অর্থনীতিতে কিন্তু কর আদায়ের বা কর আহরণের যথেষ্ট স্কোপ রয়ে গেছে। আমরা কর জিডিপি রেশিও দেখে বুঝতে পারি, কিন্তু সেখানে আমাদের এনবিআর এর তিনটে কারণেই অ্যাকচুয়ালি আমাদের কর জিডিপি রেশিও উন্নত করা যাচ্ছে না। একটা হচ্ছে, প্রথমটাই হচ্ছে যে সকল মানুষকে আমরা বা প্রযোজ্য করদাতাকে প্রযোজ্য কর দেওয়ার ব্যাপারে আমরা এখনো কর রেটের ভিতরে আনতে পারিনি। যারা দেন তারাও কম দিচ্ছে, আর যারা দেন না তারা তো ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে ডক্টর মাজিদ, একটা কথা এখানে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এই বিষয়ে, যে যারা কর দেন, আমরা প্রায় সময় এই বিষয়টা আমাদের কাছে উঠে আসে। এটা আমার ব্যক্তিগতভাবে আপনার কাছে প্রশ্ন, আমরা যারা করদাতা বেশিরভাগ সময় দেখা যায় যারা কর দিতে যায় তারা বরঞ্চ একটা প্রশ্নের সম্মুখীন হয়ে যায় এবং একটা বিড়ম্বনার মধ্যে পড়ে যান। দেখা যাচ্ছে যে তাদেরকে বিভিন্ন ধরনের লেট ফাইন দিতে হয় এবং দেখা যাচ্ছে যে তাদেরকে বিভিন্ন ধরনের এই আমলাতান্ত্রিক জটিলতাতেও পড়ে যেতে হয়, যে আপনার কাগজপত্রের জটিলতা আছে, আপনি এইখানে আপনি কর দেননি ঠিক মতো, এই সম্পদগুলো আপনার অপ্রদর্শিত রয়ে গিয়েছে। অর্থাৎ আমি যেটা সামগ্রিকভাবে বলতে চাচ্ছি, মূল কথা হচ্ছে যারা কর দিতে চায় তাদেরকেই বেশিরভাগ প্রশ্নবাণে জর্জরিত করা হয়, আর যারা কর দেন না তারা কিন্তু সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে এই যে হাজার হাজার কোটি টাকা, আজকে ব্যাংকিং সেক্টর নিয়ে জিলুর ভাই যে প্রশ্নটি করেছেন, যে তাদের বাজেটও কিন্তু দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে বিদেশি সহায়তা এবং ব্যাংকিং সেক্টরের উপর ভর করেই কিন্তু এই বাজেটটি প্রণয়ন করা হচ্ছে, এবং রেভিনিউ কালেকশনও এখানে কিন্তু বড় একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। তো সেই দৃষ্টিকোণটা থেকে আপনি যারা করদাতা আছে, যারা যারা নাগরিক আছে, এই নাগরিক সেবাদানের ক্ষেত্রে আপনাদের সাথে যেই সেবা প্রদান করার যে সুযোগ আপনাদের আছে, আমরা দেখেছি এর আগেও যে কর মেলার একটা আয়োজন করা হয়ে থাকে, এবং সেখানে কিন্তু করদাতারা অনেকটাই স্বতঃস্ফূর্ত ভাবে তারা কিন্তু সেখানে যোগদান করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনারা এখানে কিন্তু তাদেরকে কর দেওয়ার জন্য যতটা ওয়েলকাম জানাচ্ছেন, কিন্তু যখন তারা কর দিতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন বিড়ম্বনাতে পড়ছেন উল্টা। এবং অন্যদিকে কিন্তু আমরা যারা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যাংকিং সেক্টর ধ্বংস করে যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে কানাডায় বেগম পাড়া করছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এনবিআর এর পক্ষ থেকে কর আদায়ের ক্ষেত্রে, আমরা জানি না, আপনি ভালো বলতে পারবেন, তাদের কাছ থেকে আপনারা কত হাজার কোটি টাকার এগেনস্টে কত টাকা কর আদায় করতে পারেন। এটা আমার ব্যক্তিগতভাবে আপনার কাছে প্রশ্ন, যে এই দ্বিমুখী আচরণটা কিসের জন্য এনবিআর এর কাছ থেকে পায়? যারা সাধারণ জনগণ তাদের কাছেই রেভিনিউ কালেকশনের জন্য চাপিয়ে দেওয়া হয়, অথচ যারা রাঘব বোয়াল আছে তাদের বেশি কর দেওয়ার কথা, তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এবং আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সময় ব্ল্যাক মানি হোয়াইট করার প্রভিশন দিয়ে কিন্তু তখনও তাদেরকে একটা ছাড় দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। এ বিষয়ে যদি একটু আপনি বলতেন। হ্যাঁ, এটা খুব স্পষ্ট। এটা তো বলেছেন, জিল্লুর বলেছেন, পলিটিক্যাল গভর্নেন্সের প্রশ্ন। পলিটিক্যাল গভর্নেন্সের প্রশ্ন এই জন্যেই যে আমরা কিন্তু ফাঁকিবাজ করদাতাকে ধরার জন্য আইন তৈরি করি এবং সেখানে কিন্তু খুব কষে, খুব শক্ত প্রমাণপূর্ণচ্ছেদ দিয়ে যত কঠিন করা যায় ওইটা করি, কিন্তু বাস্তবায়ন যখন করি তখন দেখা যায় যেটা আপনি বলছেন, ওই ঠিক যারা ফাঁকিবাজ তারা কিন্তু ঠিকই বেরিয়ে যায়। অথচ যে নিরীহ, যে সৎ, যে রেগুলার, তার কাছে যে ওই আইনের যত কমা পূর্ণচ্ছেদ যা আছে সব তার উপরে পড়ে। এটা কিন্তু একটা নিবর্তনমূলক, আমি অবশ্যই বলছি, কারণ এইটাই হচ্ছে। কারণ যেহেতু হচ্ছে, আমি ওই যে যেটা বলতেছিলাম, কর জিডিপি যে 5 বা 6% অফ জিডিপি যে আমার হারিয়ে যাচ্ছে, কর জিডিপি রেশিও 16 হওয়ার কথা হচ্ছে 9 বা 10। এই যে 5%, এই 5%-এর বিভাজনটা আমি স্টাডি করে দেখেছি পরিষ্কার,
2.5% হচ্ছে ওই যে কর ফাঁকিবাজরা চলে যাওয়া, না নেওয়া, তাদের কাছে না নিতে পারা, ওই যে আপনি কালো টাকা সাদা করার কথা বলছেন, বা এই ধরনের নানান ধরনের এক ধরনের একটা আই ওয়াশ টাইপের কিছু পদ্ধতির পদক্ষেপের কথা বলা, কিন্তু সেটার কোনো বাস্তবায়ন হয় না, ঠিক হয় না। এখানে 2.5% যায়। অ্যাবাউট 1% যায় সরকারেরই নেওয়া বড় বড় প্রকল্পের বা অনেক ক্ষেত্র বা বিশেষের কর মওকুফ করে দেওয়া, মানে কর ছাড় দেওয়া পরিষ্কার। ওই যে বলছিলাম নন এনবিআর খাতের ওই যে অন্যান্য যে ডিপার্টমেন্ট সরকারের, সেখান থেকে কিন্তু করের উপরে চাপ নাই, তারা যে কর নিচ্ছে সে কর কিন্তু জমা দেওয়ার ব্যাপারে কোনো চাপ নাই। এই ধরনের একটা ইয়ে আছে, সেখানে প্রায় 1% মতো যায়। আর অ্যানাদার 1% হচ্ছে আপনার এই নানান ধরনের সংস্কার, পদ্ধতি সংস্কার করতে যে দেরি হওয়া, বিলম্ব হওয়া। সেই 2012 সালে ভ্যাট আইনটির অনলাইনিং করার বিষয় সবকিছু হওয়া দরকার, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে না। কর অনলাইন করবার কথা, সেটা দেখা যাচ্ছে করা যাচ্ছে না। কর আইনটাকে সহজীকরণ করার কথা, সেটা হচ্ছে না। অর্থাৎ সংস্কারের ব্যাপারে আমাদের কোনো কন্টিনিউইটি, কনসিস্টেন্সি নাই, এবং আমাদের আইন কানুনের ক্ষেত্রে কনসিস্টেন্সি একটা বড় সমস্যা। আজকে বললাম একরকম, কালকে আবার সেটা চেঞ্জ করলাম। রিফর্মের ক্ষেত্রে মূল বাধাটা কোথায়? এই বাধাটাই হচ্ছে সংস্কারে ওই যে পলিটিক্যাল গভর্নেন্সের কমিটমেন্ট। জি, ডক্টর মাজিদ, এটা সবকিছুর উপরে করছেন, উনাকে একটু সংযুক্ত করতে চাচ্ছি। জি করেন, কারণ অনেক প্রশ্ন তার উত্তর হয়নি দেওয়া। মোহাম্মদ শফিউল্লাহ, আপনি শুনতে পাচ্ছেন? ওনার একটু আনমিউট করে নিতে হবে। আপনি এখন শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, না আমার তো বক্তব্য তিনটা সংক্ষিপ্ত পয়েন্ট। সরকারের যে খরচ কথাই আমি বলবো, আমার যতটুকু দেখেছি বিভিন্ন পর্যায়ে সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান এস্টাবলিশমেন্টের খরচ, এটা আমার কাছে অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় মনে হচ্ছে। কারণ সরকার একটা বিরাট এস্টাবলিশমেন্ট করে বসে আছে এবং দিন দিন সেটা বাড়ছে। এস্টাবলিশমেন্ট খরচটা কিন্তু কমছে না। ধরেন এই মহাদেশ কিন্তু একসময় আইসিএস রা চাকরি করেছে, তারপরে সিএসপি রা চাকরি করেছে, কিন্তু আজ তখন কখনো সিনিয়র সেক্রেটারি কোনো পোস্ট ছিল না। আজকে আমরা দেখছি সেক্রেটারির পরে আবার সিনিয়র সেক্রেটারি পোস্ট, এবং এতে করে সরকার শুধু ব্যয় বাড়ছে, কাজের কোনো তেমন কোনো আমরা ফলপ্রসূ কিছু দেখছি না, মানে খরচ বেড়ে চলছে। এর সাথে আছে আপনার যে আনুষঙ্গিক অনেক খরচ, অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সিনিয়র অফিসারদেরকে, সেটা কিন্তু দেশের কোনো কাজে লাগছে না। আর একটা হলো ভিভিআইপি ভিজিট। আমরা প্রায় দেখি আমাদের ভিভিআইপি, ভিআইপি এবং ওই লেভেলের উচ্চ পর্যায়ে ঘন ঘন বিদেশ সফর হয়। এই সফরের আউটকাম কি হয় সেটা দেশবাসী জানে না, কিন্তু একটা ভিজিটে কয়েক কোটি টাকা খরচ হচ্ছে। আরো কিছু আছে, যেমন বিভিন্ন প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় খরচ, যেমন ইফতারি পার্টি। সরকারি খরচে বিভিন্ন মহলে ইফতারি পার্টি হয় বিভিন্ন এস্টাবলিশমেন্টে, এবং এতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এটা গরিব দেশের মানুষের কাছে অত্যন্ত নাজুক পরিস্থিতি সৃষ্টি করছে। যেখানে মানুষ সিম্পল একটা ইফতারি করে, সেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে কোটি কোটি খরচ করে সারা মাস শুধু একটা মানে আপনার খরচ করেই যাচ্ছে ইফতারির নামে। তো এই ধরনের খরচগুলো আপনার কমানো দরকার। এবং আরো একটা আছে মেডিকেল খরচ। আমরা দেখছি বিআইপিতে মেডিকেল খরচে তারা বিভিন্ন দেশে চলে যান, 1 মাস 2 মাসও থাকেন, বা 15 দিনও থাকেন, সপ্তাহ থাকেন। এই খরচগুলো কিন্তু সরকারের উপর দিয়ে, সরকার ট্যাক্সের থেকে টাকাটা যাচ্ছে। আজকে আমরা দেখছি আমাদের দেশে কিন্তু চিকিৎসাটা দুরবস্থার কারণ হলো এই, যারা ভিআইপি যারা এই ধরনের লোক যারা সরকারি খরচে বিদেশে চিকিৎসা নেন, ফলে দেশের চিকিৎসার কোনো রকম উন্নতি হয়নি। তো এইসব ক্ষেত্রে সরকারের যে অপ্রয়োজনীয় খরচ, এটা না কমালে বাজেটে কোনো অবস্থাতে আমাদের আমরা ঠিক মতো আমরা করতে পারবো না। বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারের যে খরচগুলো হচ্ছে বিনা প্রয়োজনে, এটাকে লাগাম টেনে ধরতে হবে। ধরলে তাহলে বাজেট ডিফিসিট যে পয়েন্টটা আসছে আজকে, সেটা অনেকটা সহায়ক হবে বলে আমি মনে করি। ধন্যবাদ।
আমি আমি মনে করি জনাব মোহাম্মদ শফিউল্লাহ যেগুলো বলেছেন এগুলো আমাদের সকলেরই কথা, এবং এটা একটা কমেন্ট। আমি মনে করি এই পয়েন্ট, এটা আমরা মনে করি যেটা অবশ্যই প্রণিধানযোগ্য। কারণ আমি তো একটু আগেই বলেছিলাম যে শিক্ষা এবং স্বাস্থ্য এবং কৃষি খাতের বৃদ্ধির যে রেশিও, তার সাথে ওই যে বললাম একটি বিশেষ খাতের যেটা গত বছর ছিল 19, এবার হয়ে গেছে 21, এগুলো কিন্তু সবই এই যে যে কথাগুলো অ্যাম্বাসেডর শফিউল্লাহ সাহেব বললেন, এগুলো কিন্তু তারই ভিতরে। করোনা কিন্তু একটা জিনিস অবশ্যই দেখিয়ে দিয়েছে যে এই যে ইফতার পার্টি বা এটা বলি যেটা বলি বিদেশ ভ্রমণ, এগুলো কিন্তু সবই করোনা কিন্তু দেখিয়ে দিয়েছে যে এগুলো যদি আপনি না করেন বাঁচেন তাহলে কত টাকা আপনার সেভ হতে পারে। সরকার অবশ্য বাজেটে বা অন্যবার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিদেশ ভ্রমণ কমিয়ে আনা হবে। তো সেটা যদি কমিয়ে আনা হয় বা দেখা যায়। আর সরকারের ভিতরের বিষয় আমরা বলি, আমি যখন ফাইন্যান্সে ছিলাম তখন আমরা মাত্র 2 না 3 জন ছিলাম এডিশনাল সেক্রেটারি। তখন তো ব্যাংকিং ডিভিশনে একসাথে ছিলাম 3 জন এডিশনাল সেক্রেটারি ছিল। এখন ব্যাংক বা অর্থ বিভাগের আপনি দেখেন কতগুলো এডিশনাল সেক্রেটারি। এগুলো হয়েছে হয়তো সময়ের প্রেক্ষাপটে তারা মনে করেছেন যে কাজের ব্যাপ্তি বেড়ে গেছে, কিন্তু এগুলো আসলে রেশনালাইজ হওয়া উচিত বা দেখা উচিত এই খরচের। আমি এর বেশি আর এটা নিয়ে মন্তব্য করছি না, কারণ এটা 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 আমাদের সকলেরই মন্তব্য আমি মনে করি। ডক্টর মাজেদ, আমি জি। আপনি তখন ওই ঈদ ইকোনমি নিয়ে যে কথাটা বলছিলেন ওখানে আরেকটু সাপ্লিমেন্টারি একটা কোশ্চেন আমার কাছে আছে। কারণ এই বিষয়টি এখন শুধুমাত্র আপনি তো এই বিষয়টা বললেন যে গরু পচনশীল না, এটা হয়তো আরো পরে তারা বিক্রি করতে পারবে। তবে আমরা জানি যে যারা গরিব খামারিরা আছে এখানে কিন্তু একটা বিশাল গোষ্ঠী, তাদের ইন্টারেস্ট জড়িত, তারা সারা বছর ধরে গরুগুলো লালন পালন করে আসে, এবং সেই ক্ষেত্রে এই সারা বছরে তাদের যে ইনভেস্টমেন্টটা আছে সেটা কিন্তু উঠিয়ে আনার একটাই মাধ্যম হচ্ছে এই কোরবানির ঈদ। এই ছাড়া কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে তারা আবার আরেকটি বছর তাদের জন্য অপেক্ষা করতে হবে, কারণ তারা কিন্তু যে যেখানে গবাদি পশু জবাই হয় সরাইখানা, তার উপরে কিন্তু তারা নির্ভরশীল না। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে একটা বিশাল জনগোষ্ঠীর ইন্টারেস্ট কিন্তু জড়িত আছে। এর পাশাপাশি সারা বছর আমরা জানি যে গার্মেন্ট সেক্টর ছাড়াও আমাদের কিন্তু লেদার সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ, এবং খুব সম্ভবত সেটা বর্তমানে আমাদের রপ্তানির ক্ষেত্রে খুব সম্ভবত 4 নম্বরে অবস্থান করছে। তো এই রপ্তানি প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ এই ঈদুল আজহা নির্ভরশীল, এবং এটার সাথে বিভিন্ন ধরনের কম বেশি ছোটখাটো যে ব্যবসায়ীরা আছে চামড়া ব্যবসার সাথে জড়িত আছে, আর তাদেরও কিন্তু এখানে জীবন জীবিকার একটা বিষয় এখানে ওতপ্রোতভাবে জড়িত। এবং এর পাশাপাশি এখানে কিন্তু একটা রিলিজিয়াস ভিউটাও আছে। আমি আশা করব যে আপনি যেহেতু এই বিষয়টাও একটু এনেছিলেন যে যেখানে হজ বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে সৌদি আরবে ঈদের জামাত বন্ধ হয়ে যাচ্ছে, উমরা বন্ধ হয়ে গিয়েছে, সেইখানে এটা আপনি বলেছেন যে এটা একটা ওয়াজিব বিষয়। তো সেই বিষয়টা ইসলামিক দৃষ্টিকোণ থেকে, যেহেতু আমরা ধর্মভীরু জাতি, আমাদের এখানে রিলিজিয়াস ফ্যাক্টরটাকে আমরা ইগনোর করার সুযোগ সেক্ষেত্রে হয়তো থাকবে না। এর পাশাপাশি আবার আপনি একটা রেফারেন্সও দিয়েছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে প্যান্ডেমিক সিচুয়েশন যখন থাকবে তখন কিন্তু আমাদেরকে ভিন্ন ধরনের একটা পরিস্থিতি এবং ভিন্ন ধরনের সতর্কতামূলক অবস্থান কিন্তু আমাদেরকে নিতে হবে। অর্থাৎ এখানে রাইট ব্যালেন্সটা আমরা করতে পারছি নাকি, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যে এক জায়গায় দেখা যাচ্ছে একটা হেলথ হ্যাজার্ডের বিষয় আছে, আরেক জায়গায় দেখা যাচ্ছে যে এই ইকোনমি, আজকে আমরা আলোচনার মূল বিষয়বস্তু যেটা, এটাকে আমরা কিভাবে ট্যাকেল দিতে পারি। কারণ সরকার থেকে আমরা যে পদক্ষেপটা দেখলাম একটা ভালো পদক্ষেপ নিয়েছেন, আইসিটি ডিপার্টমেন্ট সেখানে এখানে জড়িত আছেন, তারা কিন্তু একটা সরকার থেকে অনলাইনে একটা কোরবানি দেয়া, এবং এই এই যে খামারিরা আছে যারা গবাদি পশু লালন পালন করেছেন তাদেরকে কানেক্ট করার চেষ্টা করছেন যারা ক্রেতারা আছেন। কিন্তু আবার একই দিকে দেখা যাচ্ছে দুই সিটি কর্পোরেশন থেকে আমি উত্তরের সিটি কর্পোরেশনের গতকালকে নিউজ ক্লিপ দেখলাম, তিনি কিন্তু আবার বলছেন যে সীমিত আকারে কিন্তু তারা আবার গবাদি পশুর হাট চালু রাখার জন্য কিন্তু তারা একটা পদক্ষেপ গ্রহণ করছেন। তো সরকারের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে একটা সমন্বয়হীনতা আছে। একটা ভালো উদ্যোগ তারা নিয়েছেন, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্টেশন না করতে যেয়ে কিন্তু আবার ওই হেলথ হ্যাজার্ডকেই তারা আবার ডেকে নিয়ে আসছেন। তো এই বিষয়টা কিভাবে আমরা ট্যাকেল দিতে পারি? অর্থনীতি
জীবন জীবিকা, রিলিজিয়াস একটা অ্যাসপেক্টও আছে, এই বিষয়ে আপনার কি মতামত? দেখুন, আমি আগেও বলেছি, সেটা হচ্ছে যে এই অর্থনীতি, আমরা করোনা এর আগে পড়ি নাই। করোনা মোকাবেলা আমরাই প্রথম করছি। করাতেই আমাদের ভিতরে শুধু না, সারা বিশ্বেই দেখা গেছে 3টা সীমাবদ্ধতা সবসময় পাওয়া গেছে। একটা হচ্ছে কোঅর্ডিনেশনের অভাব পরস্পরের মধ্যে, 2 হচ্ছে অনেক ডুপ্লিকেশন হচ্ছে, 3 হচ্ছে তড়িঘড়ি করতে যেয়ে অনেক ভুল হচ্ছে। এই ধরনের 3টা আর কি। তাই এইখানেও আমাদের অবশ্যই এটা ধর্মীয় উৎসব, অবশ্যই আমাদের ওই খামারিদের তাদের আয়ের বিনিয়োগের, এমনকি গরুর লালন পালন থেকে শুরু করে এমনকি যারা গরু মাংস বানিয়ে থাকে তাদেরও এর সাথে বহু লোকের জড়িত। এ ব্যাপারে কোনো অস্বীকার করার কিছু নেই। এখানে চামড়ার বিষয়টি আপনি এনেছেন, সবই ঠিক আছে, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম আমাকে জীবিকার কথাটাও, জীবিকার সাথে জীবনের বিষয়টাও ভাবতে হচ্ছে। তো সুতরাং আগামী বছর আমি মনে করি এই সমস্যা হবে না। এটা আমরা যেহেতু হঠাৎ করে পড়েছি, সরকার যেটা অনলাইনে যে উদ্যোগটা নিচ্ছেন, এটা অনেকেই ভাবছেন, এবং আমি আশা করি আমরা এই অনলাইনের সিস্টেমে এবং হেলথ হ্যাজার্ড না সৃষ্টি করে যতটা করা যায় সেটা করা যাবে বা করতে হবে। কিন্তু সবসময় আমাদের হাতে সময়গুলো সামনে পড়ে যায়। যেমন আমরা হঠাৎ করে করোনায় আক্রান্ত হলাম, হঠাৎ করে ইফতারির সময়টা চলে আসলো, আমরা কিছু করতে পারলাম না, বুঝলাম না, তারপর পরের ঈদটাও চলে আসলো। এটাও সেই ধরনের হচ্ছে। তো আমি আশাবাদী, আমি তো আগেও বলেছি, করোনা কিন্তু লিঙ্গার করবে, এবং করোনাকে উপস্থিত রেখে আমাকে একটা টেকসই বা লাকসই একটা পদ্ধতি, প্রযুক্তি আমাকে অ্যাডপ্ট করতে হবে। সুতরাং আমি সবকিছুর ভিতরেই ওই সমন্বয়কে জোর দিচ্ছি। সমন্বয় করে হেলথ হ্যাজার্ড এবং ওই যে কি বলে সামাজিক দূরত্ব বজায় রেখে যতটা করা যায় সেটা করতে হবে। কারণ আপনি যে অর্থনৈতিক যে কটা কর্মকাণ্ডের কথা বললেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। এটা মাংসের একটা পুষ্টিগুণ আছে, এই সময় এটা পাওয়া যায়, এটাও একটা ইম্পর্টেন্ট। চামড়ার বিষয়টা তো ইম্পর্টেন্ট। আমাদের গত 2-3 বছরের চামড়ার হ্যান্ডলিংটা ভালো হয়নি, সে ব্যাপারেও একটু যথেষ্ট সতর্ক নেওয়ার ব্যাপার আছে। বাংলাদেশ ব্যাংক গতকাল পরশুদিন বলেছে চামড়া ব্যবসায়ীদেরকে লোন দেওয়ার ব্যাপারে প্রায় 7,000-8,000 কোটি টাকা, 10,000 কোটি টাকার মতো চামড়ার এরা লোন নিয়ে থাকে, এবং সেটা একটা বিশেষ হ্রাসকৃত সুদে দেওয়া হয়ে থাকে। কারণ এখানে আমার একটা বিরাট বৈদেশিক মুদ্রা আয়ের একটা বিরাট সুযোগ এর সাথে জড়িত থাকে। সুতরাং সেই সব ক্ষেত্রেই আমি বলছি, প্রতিটা ক্ষেত্রেই যতটা সম্ভব স্বাস্থ্যসম্মত করে যদি করা যায় সেটা তো করতে হবে। এখানে অস্বীকার করার কিছু নেই, বা একথা বলা আমি অবশ্যই বলছি না বা বলবো না আমরা কেউ যে এবার কিছুই হবে না, কিছুই করা যাবে না, তা না। কিন্তু বারবার সবার উপরে কথা ওইটাই থাকবে যে আমার জীবন আর জীবিকার ভিতরে যেন কোনো প্রকার বাড়তি কোনো ঝুঁকি যেন তৈরি না হয়, সেইটা দেখে কিভাবে করতে হবে সেটাই হচ্ছে আসল কথা। ডক্টর মাজিদ, এই যে আপনি একটা বিষয় যেটা বললেন যে আমরা কখনো এই ধরনের পরিস্থিতিতে পড়িনি, সেটা যেমন সত্য, তবে একথাও অনস্বীকার্য যে বাংলাদেশ কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টে সারা পৃথিবীর কাছে একটা রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে অনেক আগে। অর্থাৎ আমরা বিভিন্ন সময় দেখেছি সাইক্লোন, দুর্যোগ, বন্যা পরিস্থিতি এবং অন্যান্য ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের জনগণ এবং সরকার একত্রে কাজ করে কিন্তু এই প্রত্যেকটি সমস্যাকেই কিন্তু তারা ট্যাকেল করতে সক্ষম হয়েছে, এবং পৃথিবীর অন্যান্য অনেক দেশের থেকেই কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টে বাংলাদেশ অনেকখানি ভালো করেছে, এটা আমরা অতীতে দেখেছি। কিন্তু এই করোনা পরিস্থিতি মোকাবেলায় আমরা জানি যে পৃথিবীর অনেক উন্নত দেশগুলো কিন্তু সেখানে হিমশিম খেয়েছে, আমরাও এর ব্যতিক্রম না। তবে আমরা যেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টে সেখানে একটা অগ্রণী ভূমিকা সবসময় পালন করে এসেছি। এই ক্ষেত্রে করোনার ক্ষেত্রে আমরা যে বিভিন্ন সেক্টরের মধ্যে সমন্বয়হীনতা, অর্থাৎ স্বাস্থ্য খাত বলেন, এবং সেখানে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন যখন বিদেশ থেকে ফ্লাইটগুলো আসলো, কিংবা আমাদের আরো অন্যান্য যে সকল মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে এর সাথে জড়িত, এবং আমরা কিন্তু দেখেছি যে আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী আছেন তিনিও কিন্তু তাকে যে ন্যাশনাল কাউন্সিলটি করা হয়েছিল তাকে প্রধান রেখে তিনি সেখানে এসে গণসম্মুখে তিনি বলেছেন যে তিনি কিছুই জানেন না, তাকে জানানো হয় না, এবং তিনি অপকটা স্বীকার করে নিয়েছেন যে এখানে একটা সমন্বয়হীনতা আছে।
এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, যে এটার মূল কি কারণ থাকতে পারে? এবং সমন্বয়হীনতাটার বিষয়টি চিহ্নিত করার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত আমরা এই সমন্বয়হীনতাটাকে সমন্বয় করতে ব্যর্থ হয়েছি। এটার কি কারণ থাকতে পারে? না, কারণটা হচ্ছে যে আমি আবার বললাম তো যে ওই দুর্যোগ, যেটা প্রাকৃতিক দুর্যোগ, বন্যা বা ঘূর্ণিঝড় মোকাবেলা আর এই করোনা কিন্তু এক না। এটার বিষয়টা হচ্ছে একেবারে, এখানে টার্গেট হচ্ছে মানুষ, মানুষের সংস্রব, মানুষের সাথে মানুষের মেশা, মানুষের মাধ্যমে। এই যে এখন বলা হচ্ছে বায়ুবাহিত হতে পারে এটা ছড়ানোর, এগুলো কিন্তু ভেরি ডেঞ্জারাস বিষয়। এখানে ওই 70 সালে বর্গি কিংবা আমফান কিংবা ওই 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 মোকাবেলার সাথে এটার কোনো ইয়ে নাই। তবে হ্যাঁ, বেসিক যে ফ্যাক্ট, উই হ্যাভ এ রেজিলিয়েন্ট ম্যান পাওয়ার, রেজিলিয়েন্ট আমাদের একটা নিজস্ব একটা শক্তি আছে, উদ্ভাবনী শক্তি আছে আমাদের। আপনি দেখেন এই ইভেন 71 সালের মহান মুক্তিযুদ্ধ, সকল মানুষ কিন্তু অত্যন্ত প্রতিকূল একটা পরিবেশের মধ্যেও কিন্তু তাদের নিজেদের মধ্যে একটা যে চেতনা যেটা জেগে উঠেছিল, সেটা দিয়ে কিন্তু তারা আমাদের মুক্তিযুদ্ধে আমরা কিন্তু সকলে মিলে করেছি। সুতরাং আমি আবার বলছি, আমি অত্যন্ত আশাবাদী আমরাও কিন্তু এই থ্রু ট্রাই অ্যান্ড এরারের ভিতর দিয়ে আমরা কিন্তু একটা গড়ে তুলতে পারবো। আমি বারবার মনে করি যে বাকি 16 কোটি মানুষ যারা কষ্ট করছে, এটাকে স্বীকৃতি দিতে হবে, এটাকে আস্থায় আনতে হবে, রাখতে হবে যে হ্যাঁ, এটা আমরা সকলে মিলে এটা করছি। এই সমন্বয়হীনতার কথাটা কেন আসেই কিন্তু জাস্ট কেউ প্রমাণ করতে চায় যে আমি করতেছি, কিংবা কেউ মনে করে যে আমি মনে হয় এটা করলাম কিংবা আমি এটা করলাম না, এরকম না। এটাকে একটা জাতীয় সমস্যা হিসেবে নিতে হবে এবং সকলকে এর সাথে অংশ নিতে হবে। অংশ নিলেই ওই পরস্পরের দোষারোপ করার পদ্ধতির থেকে বেরিয়ে এসে আমাদেরকে নিজেদেরকে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা করি, তাহলে এই সমন্বয়হীনতা এগুলো সবই কেটে যাবে। আমি খুব আশাবাদী এবং আমি মনে করি আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমরা বোধহয় ব্যর্থ হচ্ছি বা আমরা হিমশিম খাচ্ছি, যেটা বলছেন পৃথিবীর অন্যদের বিপদে হিমশিম খাওয়া আর আমাদের হিমশিম খাওয়া এক নয়। আমাদের কিন্তু একটা ইন্টারনাল রেজিলিয়েন্ট পাওয়ার আছে। আমরাই কিন্তু পৃথিবীতে অনেক জটিল বিষয়ের উপরে আমরাই দৃষ্টান্ত স্থাপন করেছি এবং আমি মনে করি আমাদের যেহেতু দুর্যোগ মোকাবেলা বা অন্যান্য ক্ষেত্রে সমন্বিত কর্মকাণ্ডের অভিজ্ঞতা যেহেতু আছে, উদাহরণ যেহেতু আছে, আমরাও নিশ্চয়ই আমরা পারবো। তবে সময় লাগছে। আর এটার কারণটা হচ্ছে যে প্রকৃতিটা অন্যরকম। তৃতীয় কারণ হচ্ছে করোনা নিজে, সে বারবার ভোল পাল্টাচ্ছে। আমি আগে প্রথমে শিখছিলাম যে কারো যদি এই ঝড় বৃষ্টি হয় বা কি বলে সর্দি হয়, আপনি তার থেকে দূরে থাকেন বা হাত ধুয়েন, আপনি কিছু হবে না। এখন তো কিছুই বোঝা যাচ্ছে না। একজন লোক জানি যে 3 মাস তিনি মোটে বেরোননি, কিছু জানেন না, কিন্তু হঠাৎ একটু কোথায় গিয়েছিলেন, একটা মানুষ সামনে পড়ছেন, বাস অসুস্থ। এইগুলো অনেক ধরনের বিষয় আছে। সুতরাং একটু সময় নিচ্ছে, আমরা সময় নিচ্ছি। তবে আমরা যদি ওই যে আবার বলি গভর্নেন্স, স্বচ্ছতা রাখার ব্যাপারে, সততা, এই যে জালিয়াতিগুলো হলো বা হচ্ছে, এগুলো কিন্তু আমাদের আত্মবিশ্বাসকে, আমাদের মূল্যবোধকে, আমাদের মর্যাদা বোধকে কিন্তু দুর্বল করে দেয়। সুতরাং লেট আস, আমরা যদি এই সিম্পল একটা দুস্থদের খাবার পৌঁছানোর থেকে শুরু করে যে কোনো একটা কাজে আমরা যদি মনে করি যে না, এটার থেকে আমি কিছু অর্জন করব, কিছুটা টাকা সরাবো, এই মানসিকতার থেকে যদি আমি না বেরোতে পারি, বা অথবা এই ক্রেডিটটা আমিই নেব, একজনেই নেব বা আমরা নিচ্ছি, এরকম ধরনের কিছু মানে প্রথাসিদ্ধ কিছু বিষয় থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। আমাদের এই ট্যাকলিং অফ এই প্যান্ডামিক, এটা যথাযথ অর্থবহ হবে। জি ডক্টর মাজিদ, আলোচনার এই পর্যায়ে আমি একটু, যেহেতু আমরা জাতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমরা একটু ভিন্ন আঙ্গিকে একটা ভিন্ন প্রশ্ন করতে চাচ্ছি, যেটাও খুবই গুরুত্বপূর্ণ, যে বর্তমানে ইন্ডিয়া এবং চায়নার যেই পলিটিক্যাল একটা পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশ যেহেতু দুটো দেশের সাথেই পলিটিক্যালি বলুন কিংবা ইকোনমিক্যালি বলুন, আমরা তাদের সাথে জড়িত আছি, খুবই এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যে এই দৃষ্টিকোণ থেকে আপনি বিষয়টা কি মনে করেন যে আমরা কিভাবে আমাদের তাদের সাথে যে আন্তর্জাতিক যে সম্পর্ক আছে
সেটাকে এই সুসম্পর্ক যেটা আমরা দীর্ঘদিন যাবত তাদের সাথে সমন্বয় করে আসছি, বজায় রাখছি, এবং আমাদের ইকোনমির সাথে কিন্তু দেখা যাচ্ছে যে চায়না এবং ইন্ডিয়ার যে বিষয়টি জড়িত আছে, আমাদের অনেক এখানে স্টেক হোল্ডার আছে, অনেক ইনভেস্টমেন্ট আছে, এবং এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি মোহাম্মদ শফিউল্লাহ আছেন, ডক্টর মনজুর চৌধুরী আছেন, আমি আপনাদের এবং জিল্লুর রহমানও আছেন, অফলাইনে আছেন। আমি আপনাদের সবাইকে বলবো যে এই বিষয়টি নিয়ে আপনাদের যে মতামত, সেটা যদি আপনারা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চান, তাহলে আপনাদের মতামতটি আমরা শুনতে চাই। প্রথমে কি আমি বলবো? জি প্লিজ। হ্যাঁ, বিষয় হচ্ছে আমাদের জিও পলিটিক্যাল যে অবস্থান, আমাদের এই সেন্টার ফর গভর্নেন্স এর কিন্তু একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই বিষয়গুলোকে নিয়েই চিন্তা ভাবনা করি, এবং আজকের এই বা আরো ভবিষ্যতে যেসব সেমিনার হবে সেখানেও কিন্তু এই বিষয়টা আসবে। সেটা হচ্ছে এই যে আমাদের জিও পলিটিক্যাল অবস্থানটা অত্যন্ত ক্রিটিক্যাল এবং গুরুত্বপূর্ণ, কারণ একদিকে ভারত এবং আরেকদিকে চায়না, এবং আমরা যে বিসিম বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার যেটা করেছিলাম, সেইটা কিন্তু আসলে কার্যকর করা যায়নি। সি বলে আই থাকলে আমি নাই, আই বলে ওখানে যদি সি থাকে তাহলে আমি নাই। আমরা কোন দিনে যেয়ে আমরা কিন্তু একটা ইন্টারন্যাশনাল এশিয়ান স্টক এক্সচেঞ্জ করতে চেয়েছিলাম। আমি তখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলাম, এবং সাউথ এশিয়ান ফেডারেশন অফ এক্সচেঞ্জেরও আমি চেয়ারম্যান ছিলাম। সেই সূত্র ধরে আমরা সার্ককে কেন্দ্র করে আমরা করতে চেয়েছিলাম, কিন্তু সেখানে কথা ওইটাই, আই বলে সি থাকলে আমি নাই, সি বলে আই থাকলে আমি নাই। এই যে ব্যাপারটা, এই তার মাঝখানে আমি বাংলাদেশ, এই বাফার স্টেট, কিন্তু আমার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হিস্টোরিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি এবং নানানভাবে। সুতরাং আমাকে অবশ্যই উভয়ের সাথেই, বঙ্গবন্ধু আমাদেরকে যে পররাষ্ট্র নীতির যে মেন পয়েন্টটা বলেছেন, আবার অল আর আওয়ার ফ্রেন্ডস, ম্যালাইজ টু নান, ফ্রেন্ডশিপ টু অল, এই নীতিতে কিন্তু আমাদের খুব অটল থাকতে হবে। আমরা একজনকে কথা বলতে যেয়ে যেন আরেকজন যেন গোসা না হন, এবং আরেকজন করতে যেয়ে যেন না করে, এই ব্যাপারে খুব সতর্ক থাকার বিষয় আছে। কারণ আমি আরেকটু দূরের থেকে বলছি, জাপান কিন্তু এখানে তার বিগ বি যে পলিসি, সেটাতে সে কিন্তু নানান ভাবে দেখছে। যে সাম্প্রতিক কালে বললো যে চীন থেকে সব ইনভেস্টমেন্ট উঠে আসবে, জাপানিরা সেটা নিয়ে আসবে, তখনই আমরা মনে করলাম যে আমরা বোধহয় কিছু পেতে পারি বা ইত্যাদি। সেখানেও আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। চীন কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরকে 400 না 500 আইটেমের ওই শুল্ক মুক্ত একটা সুবিধার একটা লোভ কিন্তু দেখিয়ে দিয়েছে, এবং নানান ভাবে, এমনকি কোনো এক সময় হয়তো মায়ানমারের ওই রোহিঙ্গাদের ইস্যু হয়তো এর সাথে যে নানান ভাবে নানান প্রলোভন আছে। শফিউদ্দিন ভাই জানেন, উনি পররাষ্ট্র অ্যাম্বাসেডার ছিলেন। আমরা যখন ওই বিদেশে যখন করি, তখন আমরা যখন একটু খুব গ্লোবালি দেখি ব্যাপারগুলো, কোনটার সাথে কার কোথায় কি জড়িত আছে, এই বিষয়গুলো দেখার বিষয় আছে। তবে আমি মনে করি যে বাংলাদেশ নিশ্চয়ই ইনশাল্লাহ অন্তত সতর্কতার সাথে এই বিষয়টা করবে। আমরা একই সাথে চীনের বিনিয়োগও চাই, বা তার সাথে বন্ধুত্ব চাই, আবার একই সাথে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারতের মানে বন্ধুত্ব এবং সহায়তা ছাড়া আমাদের চলবে না এখানে সেখানে। সুতরাং সেই লাদাখে যদি একটা কিছু হয়, ঘটনা না করুক, তাহলে আমরা কিন্তু কোনো অবস্থাতেই এটার থেকে একদম নির্লিপ্ত থাকতে পারবো না বা থাকবো না। সেখানে আমাদেরকে খুব যথেষ্ট ভাবে। অ্যাম্বাসেডর শফিউল্লাহ, আপনার যদি একটু মতামত খুব ছোট করে যদি আপনি এই বিষয়টা নিয়ে বলুন। এটা কিন্তু অত্যন্ত ডেলিকেট বিষয়, কারণ দুটো পরাশক্তি মধ্যে যে আপনার যে আজকে যে বিবাদ চলছে, তো এটা কিন্তু শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চলের সব দেশের জন্য একটা নাবিশ্বাসের ব্যাপার। কারণ যদিও আমরা প্রত্যক্ষভাবে এটার সাথে জড়িত না, কিন্তু যেহেতু আমরা এই রিজিয়নে আছি, যেটা আমাদের সে বললেন যে জিও পলিটিক্যাল সিচুয়েশন, কারণ ভারত তো আমাদের চারদিকে আছে, 3 দিকে স্থল, আর বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান ওশান, চারদিকে আমরা ভারত দ্বারা আপনার বেষ্টিত। এর মধ্যে আমাদের উপরে আছে চীন, একটা মহাদেশের মতোই, তো যার সাথে আমাদের নানা রকম সম্পর্ক আছে। তো এই দুই দেশের ভিতরে যে সম্পর্ক যে অবনতি হয়েছে, এটা কিন্তু নতুন কিছু নয়, এর আগেও হয়েছে। এবং দুটো ম্যাচিউরড নেশন, তারা এটা সলিউশন তারা ফাউন্ড আউট করেছে।
তো এটা বাংলাদেশের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আমরা বিভিন্ন সময় খুব একটা সুচিন্তিতভাবে চিন্তা না করে কিছু কিছু মতামত দিয়ে থাকি। যেমন কাশ্মীর এবং লাদাখ যখন ভারত 370 ধারা ভঙ্গ করে এবং সিমলা বা উত্তরসনের সিমলা অ্যাকর্ড ভঙ্গ করে, ওটাকে যে স্ট্যাটাস পয়েন্ট যেটা ছিল সেটা ভঙ্গ করেছে ইউনিটারিলি। এটাতে চায়না এবং পাকিস্তান দুটো দেশে অত্যন্ত মানে কড়া ভাষায় তারা প্রতিবাদ করেছে। সেখানে বাংলাদেশ বলেছে যে এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। তো এটা আমাদের স্ট্যান্ডটা আমি মনে করি ঠিক না, কারণ সিমলা চুক্তি 1972 সনের এবং ইন্ডিয়া 370 ধারা আপনাদের সংবিধানের এই দুটোর পরিপন্থী ভারত এটা কাজ করেছে। তো সেখানে চায়না, পাকিস্তান এবং ভারত তিনজনে ইনভলভ আছে অঞ্চলটা নিয়ে। সেখানে আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে আমরা বলেছি। সেটা এই ধরনের অভিমত দেওয়াটা বাংলাদেশের পক্ষে ঠিক হয় নাই মনে করি আমি। তেমনি বর্তমান যে সংকট চলছে সেখানেও আমাদের কোনো পক্ষ অবলম্বন করার অবকাশ এখানে নাই, কারণ ইন্ডিয়া এবং ভারতের ভিতরে 3000 মাইলের উপরে অমীমাংসিত সীমানা আছে। এটা আজকে নয়, এটা ঐতিহাসিক ভাবে আসছে। ব্রিটিশ ভারত যখন ছিল তখন থেকে চীনের সাথে বিভিন্ন সময় এটা নিয়ে মিটিং হয়েছে, আলোচনা হয়েছে। কোনো কোনো অঞ্চল তারা স্থির করেছে, বা ব্যাপক অঞ্চল তারা এটাকে স্ট্যাটাস কোয়েন্টে রেখে দিয়েছে, মানে যেভাবে আছে সেভাবে থাকবে আছে। তো এটার উপরে এখন ভারত এবং চীন সময় তাদের ভিতরে ধর আলোচনা করে ফিল করে, তখন এই ধরনের কিছু ক্ল্যাশ হয়। কারণ এখানে এই অঞ্চলটি কিন্তু আসলে এটা ইন এ ওয়ে নো ম্যানস ল্যান্ড। এই জন্য এই অঞ্চলটি কোনো জনমানব শূন্য। এটা হলো আপনার গ্লেশিয়ার। এখানে বছরের 9 মাস 10 মাস আপনার বরফের নিচে থাকে, মানে এখানে। তো এখন এই অমীমাংসিত অংশ যেহেতু দুটো বৃহৎ রাষ্ট্র দুজনে ক্লেম কাউন্টার ক্লেম করছে, আসলে এখানে এটাকে সঠিকভাবে পরিমাপ করা বাংলাদেশের পক্ষে কোনো অবস্থাতে সম্ভব নয়। সেজন্য এটাতে দূরে থাকে আমাদের জন্য সবচেয়ে ভালো। আর দুইদের সাথে আমাদের সম্পর্ক যেহেতু ক্রমবর্ধমানভাবে বাড়ছে, ভারতের সাথে এবং চীনের সাথে, এবং দুটোই একটা বড় শক্তি আমাদের অঞ্চলে। ভারত তো অবশ্যই একটা আমাদের সাথে ঐতিহাসিকভাবে আমরা নানাভাবে জড়িত হচ্ছে ভারতের সাথে, এবং আমাদের দৈনন্দিন জীবনে এমনকি আমি যেটা আগে বলেছিলাম যে আমাদের রান্নাঘরের প্রয়োজনীয় যেটা, ওইটা ভারত থেকে আসে। যে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তেমনিভাবে চীনের সাথে আমাদের যে বাংলাদেশের বিনিয়োগ যে সবচেয়ে বেশি প্রয়োজন, এই বিনিয়োগ একমাত্র চীনে দিতে পারছে, বিনিয়োগ করতে পারছে। আমাদের স্ট্র্যাটেজিক খাতে, যেমন যেটা না হলে নয়, বিদ্যুৎ খাত মনে করেন, তারপরে বন্দর, তো এইসব জায়গায় তো আপনার চীনের সবচেয়ে বড় এটা আসছে, আপনার যে বিনিয়োগ আসছে। চীনের সাথে ম্যাচ করার মতো, বিনিয়োগ করার মতো এখন পৃথিবীতে আর কোনো শক্তি নাই। সুতরাং চীনের সাথে আমাদের অবশ্যই সম্পর্ক থাকবে, এবং সেখানে শুধু অর্থনৈতিক বিনিয়োগ নয়, রাজনৈতিক ক্ষেত্রেও আমাদের চীনেরকে আমাদের খুবই প্রয়োজন বিনিয়োগের ক্ষেত্রে, এমনি ভারতের প্রয়োজন আছে। সুতরাং আমাদেরকে এখানে কোনো পক্ষপাত না করা ভালো। বাংলাদেশ চেষ্টা করবে এটা দুটো বৃহৎ শক্তির ভিতরে যেন নিজের সার্বভৌমতা রক্ষা করতে পারে, এবং সেই জন্য রক্ষা করতে গিয়ে কোনো পক্ষকে অবলম্বন করা আমাদের পক্ষে ঠিক হবে না বলে। ধন্যবাদ শফিউল আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আমরা এখন একটু জানতে চাবো ডক্টর মনজুর চৌধুরীর কাছে এই বিষয়ে, উনি যদি সংক্ষিপ্ত আকারে, আমরা আলোচনার একদম শেষের দিকেই প্রায় চলে এসেছি, উনি ওনার মতামতটা একটু জানতে চাবো স্পেসিফিক্যালি এই টপিকটাতে। ধন্যবাদ ব্যারিস্টার হোসেন। আমার মতামত কি, আমি একটা অবজারভেশন, এই সাইনো ইন্ডিয়া যে একটা টেনশন চলতেছে লাদাখে, ওয়েস্টার্ন ফ্রন্টে, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে। এই কারণে যে বাংলাদেশ যদি এই ইন্ডিয়া এবং চায়নার এই দুই রাষ্ট্রের ভিতরে সম্পূর্ণভাবে নিউট্রাল থাকে, অর্থাৎ বাংলাদেশের ভূমি কখনোই চায়নার এগেনস্টে ইন্ডিয়া ব্যবহার করতে পারবে না। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে ইস্টার্ন ফ্রন্টে, অর্থাৎ অরুণাচল বা চায়নার যেটা সাউদার্ন তিবেত, এটাকে যদি ইন্ডিয়ার নর্থ ইস্টার্ন স্টেটগুলিকে, রাজ্যগুলিকে ডিফেন্ড করতে হয়, তাহলে কিন্তু তাদের যে শিলিগুড়ি
শিলিগুড়ি করিডোর, এটা কিন্তু যথেষ্ট না, এটা কোনো মিলিটারি ডেপথ নাই। তাছাড়া ডোকলামে তারা অলরেডি ফর্টিফাইড করে ফেলছে চাইনিজরা। সুতরাং বাংলাদেশের স্ট্রিক্ট নিউট্রালিটি, অর্থাৎ ডিনাইং ইন্ডিয়া টু ইউজ বাংলাদেশ টেরিটরি টু ডিফেন্ড নর্দার্ন স্টেটস, সেটা কিন্তু ভারতের জন্য শত্রুতা বলে গণ্য হবে, চায়নার জন্য এটা ফ্রেন্ডশিপ বলে গণ্য হবে। এটা আমার কাছে একটা জটিল, বাংলাদেশের জন্য একটা জটিল পরিস্থিতি মনে হয়। আর একটা বিষয় হচ্ছে যে লাদাখের যে টেনশন, সাইনো ইন্ডিয়া যে টেনশন, এটাকে অনেকেই ভাবছেন যে এটা মনে হয় তারা যেহেতু তারা উইথড্র করছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে, এটা হয়তো মিটিয়ে গেছে। এটা কিন্তু মিটিয়ে খুব সম্ভব যায় নাই, কারণ 1962তেও কিন্তু এই ধরনের ঘটনা তারা করেছিল, পিছিয়ে গেছে, পরে এ হয়েছে। কারণ ডিপ রুটেড, অ্যাম্বাসেডর শফিউল্লাহ যেটা বললেন যে 370 যে আর্টিকেল স্পেশাল স্ট্যাটাস জম্মু কাশ্মীরের, এটাকে যখনই তারা অ্যাব্রোগেট করে দিল, অ্যাবলিশ করে দিল, তখন কিন্তু কারাকোরাম যে সিকিউরিটি করিডোর বা ইকোনমিক করিডোর পাকিস্তান আর চায়নার ভিতরে, এটা কিন্তু জিওপোটাইজড হয়ে গেছে। ইন্ডিয়ান সভরেন টেরিটরির ভিতর দিয়েই কিন্তু যাচ্ছে ইন্ডিয়ান ক্লেম অনুসারে। সেই ক্ষেত্রে এই পরিস্থিতিতে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের জন্য জটিল পরিস্থিতি হলেও বাংলাদেশের জন্য কিন্তু আরেকটা ইকোনমিক অপরচুনিটি আসছে এই কোভিডের সময়। তার একটাই হলো যে অলরেডি চায়না বাংলাদেশকে 97% শুল্কের পণ্যের শুল্কমুক্ত ঘোষণা করেছে। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বেনিফিট। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ $6 বিলিয়ন অর্থ সাহায্য চেয়েছে চায়নার কাছে। এটা যদি গ্র্যান্ট হয়, বাংলাদেশের হয়তো বাজেট ডেফিসিট কিছুটা কমে যাবে। সুতরাং আমাদের এখানে যে খুব চিন্তা ভাবনা করে আগাতে হবে। একদিকে চায়না আমাদের সবচেয়ে বড় বিনিয়োগকারী, অন্যদিকে ইন্ডিয়ার সাথে আমাদের যে কালচারাল এবং পলিটিক্যাল যে রিলেশনশিপ, পিপল টু পিপল রিলেশনশিপ, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনশিপ, কমন হেরিটেজ, এটাও আমাদের বিবেচনায় নিতে হবে। সুতরাং আমার মনে হয় যে এই বিষয়ে যারা এক্সপার্ট, যারা স্ট্র্যাটেজিক বিষয় নিয়ে কাজ করেন, ডিপ্লোম্যাট, তাদের একটা কনসেনসাস গভর্নমেন্টের নেওয়া উচিত। এটাই আমার অবজারভেশন। থ্যাংক ইউ। কনসেনসাসের বিষয়টাই আমরা আসলে এখানে ফোকাস করতে চাই। ডক্টর আব্দুল মজিদ, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমরা আপনাকে দিয়েই শেষ করতে চাই। তবে আলোচনায় যেহেতু এখানে অনেক বিশদ আলোচনা করলাম আমরা আজকে, আমি একদমই ভিন্ন আঙ্গিকের একটি বিষয় জানিয়ে দর্শকদেরকে এটা আজকের আলোচনা শেষ করতে চাই। আমরা জানি, অনেকে হয়তো জানেন না, আপনি একজন রবীন্দ্র গবেষক। তা আমি আপনার এই ব্যক্তিগত এই 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 বিষয়টা নিয়ে আমি আপনার কাছে জানতে চাই আর কি, একটু শেষ করতে চাই যে আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আপনি রবীন্দ্র গবেষক হিসেবে আপনাকে এই বিষয়টি আপনাকে ব্যক্তিগত জীবনে এবং আপনার কর্মক্ষেত্রে এই বিষয়টি কতখানি আপনাকে প্রভাবিত করেছে, অনুপ্রাণিত করেছে, এবং বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা দেখতে পাই যে সবাই অনেক টেনশনে থাকে, অনেক কিছু নিয়ে, অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, পারিবারিক ভাবে সবাই কোভিড সিচুয়েশনে এই রেজাল্টটাও খুব নেগেটিভিটি স্প্রেড করছে এই সোশ্যাল মিডিয়াতে। তো একটু যদি রবীন্দ্র গবেষক হিসেবে অনুষ্ঠান আমরা আজকে কোনো একটা পজিটিভ নোট দিয়ে শেষ করতে চাই, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আপনার ভয়েসটা একটু আনমিউট করে নিতে হবে। রবীন্দ্রনাথ কিন্তু জাপানিদের দ্বারা খুব বেশি মাত্রায় প্রভাবিত ছিলেন এবং হয়েছিলেন, এবং উনি 1901 সালে শান্তিনিকেতন স্কুল করেছিলেন। যদিও শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কিন্তু 1921 সালে, যে বছর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। যাই হোক, ওই শান্তিনিকেতনের স্কুলের প্রথম বিদেশি ছাত্র কিন্তু জাপানি, শিতোকু হরি। তিনি এসেছিলেন এবং তিনি পালি এবং সংস্কৃত বিষয়ে পড়াশোনা করতেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ডিসেন্ট্রি, ম্যালেরিয়ায় আর কি, ম্যালেরিয়ায় শিতোকু হরি মারা যায়, প্রথম বিদেশি যাত্রা। তো সেই থেকেই রবীন্দ্রনাথের জাপানিদের প্রতি একটা বিষয় ছিল, এবং তিনি জাপানি এদেরকে ডেকে আনতেন, ওই যে জুজুৎসু শিক্ষক যারা, তাদেরকে। কারণ তার ধারণা ছিল, এটা আমাদের আজকে করোনার সাথে মিল আছে, তাদের ধারণা ছিল, রবীন্দ্রনাথের ধারণা ছিল যে বাঙালি ছেলে মেয়েরা তারা নিজেদের আত্মরক্ষার, আত্মচিকিৎসার, আত্মশিক্ষার একটা প্রেরণা তারা লাভ করুক এবং তারা এ করুক। জাপানি জুজুৎসু শিক্ষকরা এইগুলো করতেন। তাদেরই একজন 5 বেল্ট ওয়ালা, একটা অর্থাৎ খুব উচ্চ মার্গের একজন জুজুৎসু শিক্ষক ছিলেন তাগাগাকি। 1935-38 সালে তিনি এসেছিলেন
এর আগে জাপানি শিক্ষকেরা তারা যে রবীন্দ্রনাথের রচনাবলী এগুলো তারা জাপানিতে অনুবাদ করেছে। যাই হোক, তাকাগাকি 1938 সালে আসার পরে মাস 2 পরে রবীন্দ্রনাথের মনে হলো যে তাকাগাকি, তোমাকে তো আমি কিছুই দিতে পারলাম না উপহার, তা তোমার রুমালটা আমাকে দাও। তা সে রুমালটা দিল, রুমালের উপরেই রবীন্দ্রনাথ লিখলেন ওই যে সংকটের বিহবল নিজের অপমান, হ্যাঁ, সংকটের চিন্তাতে হইও না মিরিয়মান। এই যে কথাটা, এই গানটাই কিন্তু আত্মবিশ্বাসের, এবং এটাই রবীন্দ্রনাথ এ করেছিলেন। আজকের আমার এই করোনার কালে বা সবকিছুর ক্ষেত্রেই ওই যে সংকটের চিন্তাতে বা সংকটের বিহবলতায় আমি নিজেরে যেন অপমান না করি, অর্থাৎ আমি নিজেকে যেন আত্মশক্তিতে আত্মবিশ্বাসে যেন সবসময় বলিয়ান থাকি। কেননা জাপানিদের দ্বারা তাদের যে শিল্প, তাদের যে চিন্তা চেতনা, এইটা দ্বারা রবীন্দ্রনাথ বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। এবং হয়েছিলেন বলে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, বিগত 1900 সালের পুরো 100 বছরে মাত্র 2টা দেশ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল। এটাই প্রথম হচ্ছে রবীন্দ্রনাথ 1913 সালে, আর 2 জন জাপানি 1968 সালে ইয়াসুনারি এবং 1994 সালে কেনজাবুরে ওয়ে। এই দুজন, অর্থাৎ বুঝতে হবে এশিয়ার ভিতরে এই 2 ভাষার এই 2 বা 3 জন পণ্ডিত প্রবর তারা সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, আর কেউ নোবেল পুরস্কার পাননি। এর থেকেই যে রবীন্দ্রনাথের যে আত্মশক্তির আত্মচিন্তা চেতনার যে বিষয়গুলো, সেটা আমাদেরকে প্রতি মুহূর্তে প্রতিদিনে আমাদের মনে একটা সঞ্জীবনী শক্তির উদ্ভব করে, এবং সেটা আমাদের দেখার বিষয়। যেমন আমরা বলি, সবশেষে এই কথা বলে শেষ করে দেই, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ আর সুকান্তর মধ্যে যে আমাদের যে বিষয়টা আমাদের চেতনা, সুকান্ত সকালবেলা, আমরা সকালে সুকান্ত হই, বিকালে রবীন্দ্রনাথ হয়ে যাই। কিভাবে আমরা বলি, আমি এই পৃথিবীর সরাব জঞ্জাল ইত্যাদি ইত্যাদি অনেক কথা, কল্পনা পরিকল্পনা সব নিয়ে আমরা শুরু করি। তারপরে দেখা গেল বিকেলবেলা সন্ধ্যেবেলা হিসেব করে দেখি ওই যে সমন্বয়হীনতা, নানান ধরনের পরিস্থিতি, নানান ধরনের আমি কিছুই করতে পারিনি। তেমন রবীন্দ্রনাথ তার মৃত্যুর 3 দিন আগে তার যে সর্বশেষ কবিতার শেষে তিনি লিখেছিলেন, আমার হাতে ছিল না পৃথিবীর ভার। চেয়েছিলাম যে শেষ উত্তর মেলেনি উত্তর ইত্যাদি যে কবিতা, ওখানে ওর কথা আছে যে আমার হাতে ছিল না পৃথিবীর ভার। অর্থাৎ আমরা বাঙালিরা খুব অনেক কিছু কর্ম করে প্ল্যান করি, চিন্তা চেতনা করি, পরিকল্পনায় আমরা খুব ওস্তাদ, রুলস রেগুলেশন বানাবার ব্যাপারে আমরা খুব ওস্তাদ, কিন্তু আসলে দুপুরবেলা জোহরের নামাজের পরে টরে আসরক্তর সময় যেই দেখি যে আসলে আমি কিছুই করতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা বিশ্বাস করতে চাই এবং আমরা বিশ্বাস রাখি রবীন্দ্রনাথের ভাষায় আত্মশক্তিতে বলিয়ান হয়ে আমরা এই বর্তমান যে কোভিড পরিস্থিতি আছে, আমরা বিশ্বাস রাখি যে আজকে যে আলোচনা আমাদের মূল বিষয়বস্তু ছিল যে আমরা কিভাবে আমাদের ইকোনমিকে এই পরিস্থিতিতে দিতে পারবো। তো আলোচনা আমরা আজকে সুন্দর আলোচনা হলো, এখানে শেষ করতে চাই। আমাদের একদম শেষের দিকে যদি জিল্লুর রহমান ভাইয়া যদি জাস্ট 30 সেকেন্ডে পুরো আলোচনার বিষয়বস্তুর প্রেক্ষিতে উনি ওনার ক্লোজিং স্পিচটি দিতেন, তাহলে আমরা আজকের এই আলোচনা এখানেই তার পরবর্তীতে আমরা সমাপ্ত করব। ধন্যবাদ আহসান। আমার মনে হয় না যে আপনার পরে আর কিছু বলবার আছে, কারণ আপনি মডারেটর, আপনি আজকের মূল ব্যক্তি, এবং ডক্টর মজিদ আমাদের অতিথি, যদিও তিনি আমাদের একজন বোর্ডের মেম্বার লিডারশিপে আছেন। সো থ্যাংক ইউ এভরিবডি। আমরা আশা করি এটা কন্টিনিউ করবো, এবং সিজিএস ভয়েসের আইডিয়াটা হচ্ছে যে সিজিএস লিডারশিপে যারা আছেন, অ্যাডভাইজারি বোর্ডে, বোর্ড অফ ডিরেক্টরসে, আমাদের জার্নালের অ্যাডভাইজারি বোর্ডে, এডিটোরিয়াল বোর্ডে, তাদেরকে আমাদের যারা ইয়াং লিডারশিপ যারা আছেন তারা আসলে তাদের সঙ্গে একটা ইন্টারাকশন করবেন। সো এটা কন্টিনিউ করবে। আপনাকেও আমরা ভবিষ্যতে এই প্রক্রিয়া দেখতে পাবো, এবং আমাদের অন্যান্য অ্যাম্বাসাডার শফিউল্লাহকে হোপফুলি আমরা নেক্সট উইকে দেখতে পাবো, এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান ডক্টর মঞ্জুর চৌধুরী আছেন, তার নেতৃত্বে আমরা অবশ্যই আরো অনেক দূর যেতে পারবো। তো অনেকে যারা শুনলেন ফেসবুকে, ইউটিউবে, তাদেরকে ধন্যবাদ, এবং এই জুমে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। আহসান। জি, ধন্যবাদ আপনাকে জিল্লুর ভাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আহসান হাবিব ভুইয়া, এবং আপনাদের সবাইকে পরবর্তীতে আমরা আবার কানেক্ট হব আপনাদের সকলের সাথে সমসাময়িক কোনো একটি বিষয় নিয়ে। এবং আপনারা জানেন যে সিজিএস সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ কাজ করে আসছে। এটা একটি নন প্রফিট অর্গানাইজেশন যারা এই থিঙ্ক ট্যাঙ্কটা, এবং জিল্লুর ভাই যেটা যথার্থভাবে বলেছেন যে আমরা এখানে নবীন এবং প্রবীণের
যে সমন্বয় করার মাধ্যমে আমাদের বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী মানুষ যারা আছেন এবং বিভিন্ন সেক্টরে যারা আছেন, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ককে এখানে একত্রিত করে এই কাজ করে যাচ্ছে সিজিএস। আমরা পরবর্তী যে আলোচনাটি হবে আপনাদের সবাইকে সেটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হোম। ধন্যবাদ।